শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন নন্দিনী নাগের লেখা কলম মানে পেন। নন্দিনী নাগের জন্ম নদিয়া জেলার কৃষ্ণনগরে, বর্তমানে কলকাতা নিবাসী। অবিশ্বাসীর ঈশ্বর সন্ধান গ্রন্থের জন্য তিনি সম্মানিত হয়েছেন বাংলা একাডেমি পুরস্কারে। প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে ছোট গল্প সংকলন, সামাজিক উপন্যাস, ইতিহাস ও বিজ্ঞান নির্ভর উপন্যাস রয়েছে কিশোর পাঠ্য সায়েন্স ফিকশন। জনপ্রিয় একটি গোয়েন্দা গল্প সিরিজের রচয়িতা তিনি। তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্রটির নাম তিস্তা। আজকের গল্প নন্দিনী নাগের লেখা তিস্তার গোয়েন্দা কাহিনী কলম মানে পেন। গল্পের কথক রাজীব, তিস্তার ভূমিকায় অপরূপা, অন্যান্য ভূমিকায় অর্পণ, অরিজিৎ, দেবারতী, মহুয়া ব্যানার্জি, মহুয়া দাস, গোপা, দেবলীনা, অনির্বাণ, উজ্জ্বল, আত্রেয়, সোমক, অমরজিৎ, কল্পলাল ও রিয়া। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে নন্দিনী নাগের লেখা কলম মানে পেন। অন্য দিনের চাইতে আজ অনেকটা আগে ঘুম ভেঙে গেল অরুণাভ সেনের। গত রাতে ঘুম আসতে বেশ দেরি হয়ে গেছিল, কিন্তু ঘুম যদি নিজে থেকে ভেঙে যায় তবে তো আর কিছু করার থাকে না। ঘুম ভাঙতেই গতকালের অস্বস্তি এবং মন খারাপ ভাবটা আবার ফিরে এলো। ঘটনাটা এমনই যে মন থেকে তাড়ানোও সম্ভব হচ্ছে না, আর সেই কারণে অন্য কাজে মনোসংযোগ করতে পারছেন না তিনি। একজন প্রতিষ্ঠিত সাহিত্যিক বলে অরুণাভ সেনের মাথার ওপরে সব সময় লেখার চাপ থাকে, অথচ কাল থেকে একটা নতুন শব্দও তিনি লিখতে পারেননি। এবং তিনি বেশ বুঝতে পারছেন ব্যাপারটার একটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেখালেখিতে মন দিতেও পারবেন না। জানলা দিয়ে ছুঁড়ে দেওয়া খবরের কাগজটা সশব্দে মেঝেতে পড়ল। চিন্তাজাল ছিঁড়ল অরুণাভ সেনের। কাগজটা হাতে নিয়ে ধাঁ করে একটা নাম মনে পড়ে গেল তাঁর। হ্যাঁ, তিস্তা। কদিন আগে এই মেয়েটির কথাই তো শুনেছিলেন সৌরভের কাছে। এই কাগজের অফিসেই তো চাকরি করে মেয়েটা। কাগজ রেখে দিয়ে সৌরভের নম্বর ডায়াল করলেন অরুণাভ বাবু। হ্যালো সৌরভ, আমি অরুণাভ সেন বলছি। এত সকালে তোমাকে বিরক্ত করার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কবি সাহিত্যিকরা একটু খামখেয়ালি হন, এটা জানেন সৌরভ। এদের নিয়েই তো কাজ। তাই সৌরভের মতো পত্রিকা সম্পাদকদের বিরক্ত হওয়া চলে না। অসময়ে ঘুম ভাঙানোর বিরক্তি গোপন করে সৌরভ বললেন, না না দাদা, বিরক্ত হবো কেন? নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছেন, তাই তো ফোন করেছেন। বলুন দাদা, কি হয়েছে বলুন। হ্যাঁ, ঠিকই ধরেছ। সমস্যা মানে গভীর সমস্যা। এ থেকে না বেরোতে পারলে লেখাপড়ায় মন দিতে পারছি না, তাই এই সাত সকালে তোমার শরণাপন্ন হতে হলো। আচ্ছা, তুমি সেদিন গল্প করছিলে না, তোমাদের হাউসের স্টাফ একটি মেয়ে তোমার দাদার অসুস্থতার মিস্ট্রি সলভ করে দিয়েছে। হ্যাঁ, তিস্তার কথা বলছেন দাদা? হ্যাঁ হ্যাঁ, ওই তিস্তা তিস্তা। তো ওই মেয়েটির নাম্বারটা আমাকে দিতে পারবে? আমার খুব প্রয়োজন অ্যাকচুয়ালি। হ্যাঁ, কেন দেবো না, কিন্তু মানে কি হয়েছে আপনার? গোপন কিছু আমাকে বলা যায়? হ্যাঁ, মানে সে বলাই যায়। আসলে আমার সংগ্রহে একটা দামি কলম ছিল, মানে খুবই দামি, সেটা মিসিং। তিস্তা যদি এ ব্যাপারে আমাকে একটু সাহায্য করতে পারে। ও হ্যাঁ, নিশ্চয়ই করবে। দাঁড়ান, আমি ওর নাম্বারটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ। ফোন ছেড়ে দিয়ে সৌরভ ভাবলেন, সামান্য একটা কলম হারিয়ে যাওয়ায় তিস্তাকে ডাকাটা ওর যোগ্যতার প্রতি অবিচার করা। কিন্তু উনি চাইলে তো আর মুখের ওপর না বলা যায় না। বল এখন তিস্তার কোর্টে, ও যেটা ভালো বুঝবে করবে।
তবে তিস্তাকে বিষয়টা জানিয়ে রাখা উচিত, তাই তিনি তিস্তাকে ফোন করলেন। গুড মর্নিং তিস্তা। মর্নিং স্যার, বলুন। শোনো, বলছি একটু আগে অরুণাভ হোসেন ফোন করে তোমার নাম্বারটা নিলেন, তো উনি তোমাকে ফোন করবেন, একটা ওই পার্সোনাল ইস্যু আছে। পার্সোনাল ইস্যু? কি ব্যাপারে, এনি আইডিয়া স্যার? হ্যাঁ, আইডিয়া মানে বলছিলেন যে একটা কলম পাচ্ছেন না, খুব দামি কলম, ওই কলমের ব্যাপারে। হ্যাঁ, শেষ পর্যন্ত কলম স্যার? কলম খুঁজতে গোয়েন্দা? আমার মনে হলো যে কলমটা সাধারণ কিছু নয়, বুঝলে, কারণ ওকে খুব উদ্বিগ্ন মনে হলো। তুমি ব্যাপারটা আগে শুনে নাও, তেমন বুঝলে না হয় কেসটা নিও না। বুঝলাম। ঠিক আছে স্যার, আমি দেখছি। সৌরভের সঙ্গে কথা শেষ করার মিনিট 5 মধ্যেই অরুণাভ সেনের ফোন এলো। হ্যালো, আমি কি তিস্তার সঙ্গে কথা বলছি? হ্যাঁ স্যার, বলুন। নমস্কার, আমি অরুণাভ হোসেন, সাহিত্যিক। কদিন আগে আপনাদের অফিসে গিয়েছিলাম আমি, তো তখন গল্পে গল্পে সৌরভ আমাকে আপনার রহস্যভেদের কাহিনীগুলো বলেছিল। আপনি যে সৌরভের দাদাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন, সে গল্পও শুনলাম। আসলে কাল থেকে আমি একটা সমস্যায় পড়েছি, কারণটা একেবারে ব্যক্তিগত। তো আমার মনে হচ্ছে আপনি আমাকে ঝামেলাটা থেকে উদ্ধার করতে পারবেন। আমি আপনার লেখার ভক্ত স্যার, কাজেই আপনাকে সাহায্য করতে পারলে আমি খুশিই হব। সমস্যাটা কি সেটা যদি আমাকে একটু খুলে বলেন, তাহলে আমি বলতে পারবো আমার পক্ষে আপনার সাহায্যে আসা সম্ভব কিনা। হ্যাঁ, আসলে আমার সংগ্রহে একটা মূল্যবান কলম ছিল। মূল্যবান না বলে বরং দুর্মূল্য বলাই ভালো। সেই কলমটা কাল থেকে মিসিং। আমি বেহালায় থাকি, তো আপনি যদি একবার আসতে পারেন তাহলে ব্যাপারটা সামনাসামনি খুলে বলতে পারি। অবশ্য আপনি যদি বলেন তাহলে আমিও আপনার বাড়ি যেতে পারি, না অসুবিধে নেই কিছু। না না, ছি, আপনি কেন আসবেন? আমিই যাচ্ছি। মোটামুটি ওই ঘন্টা 2 থেকে 2.5 মধ্যে আমি পৌঁছে যাব। অরুণাভ সেন সত্তর উত্তীর্ণ, তাকে আসতে বলাটা অভদ্রতা। তাছাড়া ঘটনাস্থলটাও দেখা দরকার, তাই তিস্তা নিজেই যাবে ঠিক করল। ঘণ্টা 2 মধ্যে অরুণাভ সেনের বাড়িতে পৌঁছে গেল তিস্তা। বাড়িটা 2 তলা, বেশ পুরনো ছাদের। দেখে বেশ বোঝা যায় বাড়িটা অরুণাভবাবুর আমলে তৈরি নয়। অরুণাভবাবু তিস্তার অপেক্ষাতেই ছিলেন। ও যেতে ওকে নিয়ে চলে এলেন 1 তলায় নিজের লেখাপড়ার ঘরে। ফোনে কাউকে শরবত পাঠিয়ে দিতে বলে সরাসরি চলে এলেন কাজের কথায়। গোড়া থেকে বলি তাহলে। গত পরশু আমি একটা অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে গিয়েছিলাম। অনুষ্ঠানটা ছিল কলম মানে পেনকে কেন্দ্র করে। যেমন বইমেলা হয়, এও তেমন কলমের মেলা বলতে পারেন। দেশের নানা স্থান থেকে পেন প্রস্তুতকারকরা আসেন এই মেলায়। প্রচুর দামি দামি কলম, কালি, ডট পেন থাকে। অনেক নামি দামি ব্র্যান্ডের বিদেশি পেনও দেখেছি ওখানে। এরকম মেলার কথা আমি আগে শুনিনি। ইন্টারেস্টিং। হ্যাঁ, আমিও মাত্র 2 বছর হলো জেনেছি। তবে প্রচুর মানুষ জানে দেখলাম। যথেষ্ট ভিড় হয়েছে দেখেছি, আর বিক্রিও ভালো হয় শুনলাম। যাই হোক, আসল কথায় আসি। ওখানে আমাকে কলম নিয়ে কিছু বলতে বলা হয়েছিল। কথা বলতে বলতে আমি আমার সংগ্রহে থাকা একটা কলমের কথা বলি। কলমটা জার্মানির বিখ্যাত কোম্পানির তৈরি, নিপটা সোনার। কলমের ঢাকনির যে হাতলটা, তাতে হিরে বসানো ছিল। কলমটার মালিক ছিলেন আমার জ্যাঠামশাই। তাকে উপহার দিয়েছিলেন এক সাহেব। জ্যাঠামশাই আর্টিস্ট ছিলেন, তো প্যারিসে কাটিয়েছিলেন অনেকগুলো বছর। শুনেছি ওখানে এক সাহেব জ্যাঠামশাইয়ের কাজে মুগ্ধ হয়ে কলমটা উপহার দিয়েছিলেন। তো বুঝতেই পারছেন, কলমটা কেবল সোনার নিব বা হীরের ঢাকনির জন্য দামি নয়, এর সঙ্গে আমাদের পরিবারের ঐতিহ্য জড়িত। হ্যাঁ, সে তো অবশ্যই। কিন্তু কলমটা হারালো কিভাবে? হ্যাঁ, সেই কথাতেই আসছি। পরশু আমি বক্তব্য শেষ করে স্টেজ থেকে নেমে আসার পর শ্রোতাদের মধ্যে থেকে এক ভদ্রমহিলা আমার কাছে এসে কলমটা একবার দেখবার জন্য আবদার করেন। উনি নিজের পরিচয় দিয়েছিলেন কলম সংগ্রাহক বলে। বলেছিলেন
পেন আমার ভালোবাসা, আমার নেশা। যেখানে পুরনো পেনের খোঁজ পাই ছুটে যাই। হ্যাঁ, সবসময় কেনা সম্ভব হয় না, তবে দেখেও ভালো লাগে। তো আপনার সংগ্রহে থাকা ওই কলমটা যদি একবার দেখতে পেতাম খুব খুশি হতাম। এমনিতে ভদ্রমহিলাকে অবিশ্বাস করার কোনো কারণ ছিল না, সুতরাং আমি রাজি হয়ে যাই। গতকাল দুপুরে উনি এসেছিলেন। আমি আলমারি থেকে কলমটা বার করে ওকে দেখাই, কিন্তু উনি চলে যাবার পর থেকে কলমটা আর পাচ্ছি না। স্যার, উনি আসার পর থেকে যা যা ঘটেছিল একটু মনে করে সবটা পরপর বলুন, যাতে পুরো ঘটনাটার একটা পরিষ্কার ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে। কলমটা কোথায় থাকে, কাল শেষবার আপনি কোথায় রেখেছিলেন, সেসবও বলবেন। কলমটা একটা কালো ভেলভেটের বাক্সে রাখা থাকে। বাক্সটা তোলা থাকে আমার শোয়ার ঘরের আলমারিতে। কাল ওকে কলমটা দেখিয়ে বাক্সে ভরে এই টেবিলে রেখেছিলাম। আমার শোবার ঘরটা যেহেতু দোতলায়, তা আমি ভেবেছিলাম যে উনি চলে যাওয়ার পর একেবারে ওটাকে আলমারিতে তুলব। আসলে উনি কলম সম্পর্কে এত কিছু জানেন যে আমারও কথা বলতে বেশ লাগছিল। ঘণ্টাখানেক বাদে উনি যখন চলে যাবেন বলে উঠলেন, তখন আমি এগিয়ে দেবার জন্য সদর দরজা অবধি গেলাম। ফিরে এসে বাক্সটা আলমারিতে তুলতে গিয়ে মনে হলো হালকা লাগছে। খুলে দেখি কলমটা ভেতরে নেই। তিস্তা চোখ বুজে ভাবল কিছুক্ষণ, তারপর জিজ্ঞাসা করল, তার মানে আপনি যখন ওকে এগোতে এই ঘর ছেড়ে বেরিয়েছিলেন তখনও পর্যন্ত কলমটা বাক্সতেই ছিল, তাই তো? হ্যাঁ, মানে সেরকমই তো হওয়ার কথা। আপনি মাঝখানে একবারও ঘর ছেড়ে বেরোননি? না। হ্যাঁ, তবে একবার উঠেছিলাম। ঝুমু একটা বই নিতে এসেছিল, ওটা ওই পিছনের তাক থেকে পেড়ে আনতে গেছিলাম। তিস্তা ভেবে দেখল ওই তাক থেকে বই পাড়তে গেলে অরুণাভবাবুকে পেছন ফিরতে হবে এবং এরকম ঠাসাঠাসি করে রাখা বইয়ের ভেতর থেকে প্রয়োজনীয় বইটা বার করতে কিছুটা সময়ও লাগবে। সেই ফাঁকে বাক্স খুলে কলমটা তুলে নেওয়া অসম্ভব কিছু নয়। ঝুমকে? আমার নাতনি বাংলায় অনার্স পড়ছে, সেকেন্ড ইয়ার। মাঝে মাঝে আমার সংগ্রহে থাকা বইপত্র ওর কাজে লাগে, তাই নিয়ে যায়। আচ্ছা, আপনি বললেন কলমটা আপনার জ্যাঠামশাইয়ের, তাহলে ওটা? আমি কি করে পেলাম, তাই তো? আসলে জ্যাঠামশাই বিয়ে করেননি। আমাদের যৌথ পরিবার ছিল, খুড়তুতো জ্যাঠতুতো মিলিয়ে আমরা 6 ভাই বোন ছিলাম। কিন্তু জ্যাঠামশাই আমাকেই সবচাইতে বেশি ভালোবাসতেন। উনি বেঁচে থাকতে আমাকে দিয়ে গিয়েছিলেন কলমটা। বলেছিলেন ওর হাতের লেখা এত সুন্দর, এত ভালো বাংলা লেখে, এই কলম ওর হাতেই মানাবে। অন্যরা কেউ কিছু বলেনি? বলেনি আবার। আমার পরের ভাই মেজো কাকার ছেলে শুভদীপ জ্যাঠামশাইয়ের পক্ষপাতিত্ব নিয়ে খুব চেঁচামেচি করেছিল। অবশ্য আড়ালে, সামনাসামনি জ্যাঠামশাইকে কিছু বলার সাহস কারোর ছিল না। ইতিমধ্যে তিস্তার জন্য লস্যি আর মিষ্টি এসে গেছিল। লস্যির গ্লাসে চুমুক দিয়ে তিস্তা বলল, আপনি আমাকে ওই পেন কালেক্টর ভদ্রমহিলার নাম আর ফোন নাম্বারটা একটু দেবেন। বাই দ্য ওয়ে, আপনি কি ওকে জানিয়েছেন যে কলমটা চুরি হয়ে গেছে? অরুণাভবাবু মাথা নাড়লেন। না, জানাতে পারিনি। আসলে আমার ভদ্রতা বোধে আটকেছে। ওকে বলা মানে ওর দিকে আঙুল তোলা। ভদ্রমহিলা বেশ শিক্ষিত আর অভিজাত। যতই উনি চলে যাবার পর থেকে পেনটা নিখোঁজ হয়ে যাক না কেন, কোনো প্রমাণ ছাড়া কি কাউকে চুরির অপবাদ দেওয়া যায়? তাই তো আপনার শরণাপন্ন হয়েছে। আমাকে কলমটা ফিরিয়ে দিতে একমাত্র আপনিই পারবেন। আপনার বুদ্ধি আর সাহসের ওপর আমার সেই আস্থা আছে। অরুণাভবাবু নিজের ফোন থেকে ভদ্রমহিলার নাম্বার বার করে দিলেন। তিস্তা দেখল ওর নাম শর্মিষ্ঠা চ্যাটার্জি। নাম্বারটা নিজের ফোনে সেভ করে নিয়ে তিস্তা বলল, স্যার, আমাকে আরেকটা ইনফরমেশন দিন। আপনি শর্মিষ্ঠা চ্যাটার্জিকে বিদায় জানিয়ে ঠিক কতক্ষণ বাদে ঘরে ফিরে এসেছিলেন? একদম সঠিক সময়টা তো বলতে পারবো না, তবে ওই মিনিট 5-7 হবে।
দরজা পর্যন্ত গেলাম, ওখানে দাঁড়িয়েও 2-4টে কথা হলো। উনি আমাকে ওর বাড়িতে যাবার জন্য বারবার বলছিলেন একবার ওর বাড়িতে গিয়ে পেনের কালেকশনটা দেখে আসতে। তো আমি বললাম সময় সুযোগ হলে নিশ্চয় যাব। এইরকম টুকটাক কয়েকটা কথা আর কি। আপনি এই ঘরে ফিরে আসার পর আর কোনো রকম অসঙ্গতি লক্ষ্য করেছিলেন কি? না, তেমন কিছু তো নজরে পড়েনি। শর্মিষ্ঠা ম্যাডামকে তো কিছু রিফ্রেশমেন্ট নিশ্চয়ই দিয়েছিলেন, চা, কফি বা শরবত। সেই এঁটো কাপ ডিশগুলো কি তখনও এই ঘরেই ছিল? খেয়াল করেছিলেন? হ্যাঁ, তাই তো। জলখাবারের ট্রেটা তো এই টেবিলেই ছিল। ফিরে এসে ওটা আর দেখতে পাইনি। কে নিয়ে যেতে পারে ওটা? আবার নিতে তো পারে অনেকেই, সচরাচর সবিতাই নেয়। খাবারটা ওই দিয়ে গিয়েছিল। সবিতা আপনাদের ডোমেস্টিক হেল্প সবসময় থাকে? না, সবসময় থাকে না। ঠিকই কাজ করে, বাসন মাজা, ঘর মোছা এসব। কাজে ঢুকেছিল সে প্রায় বছর 10 আগে। তারপর থাকতে থাকতে যা হয়, এখন টুকটাক যা দরকার পড়ে সবই করে। আমি আপনার বাড়ির সকলের সঙ্গেই কথা বলবো, তখনই সবিতার সঙ্গে কথা বলবো। আলাদা করে ওকে ডাকতে হবে না। আচ্ছা, আরেকটা ব্যাপার স্যার, মিসিং কলমটার কি কোনো ছবি আছে? একবার দেখতে পেলে ভালো হতো। ছবি? আমি তো কোনো ছবি তুলে রাখিনি। হ্যাঁ, তবে বড় বৌমার কাছে একটা থাকলেও থাকতে পারে। ও একবার কাউকে দেখানোর জন্য তুলেছিল। যদি না ডিলিট করে দেয় তাহলে দেখতে পাবেন। বেশ, এবার কি তাহলে বাড়ির সকলের সঙ্গে কথা বলা যেতে পারে? অবশ্যই। চলুন আপনাকে দোতলায় নিয়ে যাই, সবাই ওখানেই আছে। প্রথমে অরুণাভ সেন নিজের স্ত্রীর সঙ্গে আলাপ করালেন। তিস্তার মনে হলো ভদ্রমহিলা বয়সের তুলনায় একটু বেশি বুড়িয়ে গেছেন, সেই সঙ্গে অসুস্থ। বেশিরভাগ সময় তার বিছানাতেই কাটে। তাকে দেখাশোনার জন্য একজন সবসময়ের লোক রয়েছে। ওর পক্ষে সিঁড়ি বেয়ে নিচে নামা একেবারেই অসম্ভব। তাই অসুস্থ মানুষটাকে বেশি বিরক্ত না করে তিস্তা ওই ঘর ছেড়ে বেরিয়ে এলো। অরুণাভ বাবুর সঙ্গে কথা বলে তিস্তা জেনেছিল ওদের 2 ছেলে। বড় ছেলে তার পরিবার সহ এখানে থাকে, ছোটজন সপরিবারে বাইরে। বড় ছেলে আপাতত বাড়িতে নেই, অফিসের কাজে কলকাতার বাইরে গেছে। বড় বউ শিল্পীর সঙ্গে আলাপ হলো তিস্তার। অরুণাভ বাবু পরিচয় করিয়ে দিলেন। শিল্পী, ইনি তিস্তা, সত্যানুসন্ধানী। আমার ওই হারিয়ে যাওয়া কলমটার ব্যাপারে উনি একটু তোমার সঙ্গে কথা বলবেন। শেষ পর্যন্ত একটা পেনের জন্য গোয়েন্দা ডেকে এনেছেন বাবা? পুলিশেও খবর দিতে পারতেন। দেখো, থানা পুলিশ করলে লোক জানাজানি হবে, নিজেদেরই মান সম্মান যাবে। ইনি নিজের মতো করে খোঁজ করবেন, বাইরের কেউ কিছু জানতে পারবে না। তুমি তিস্তাকে সাহায্য করো। মাথায় রেখো, বিষয়টার সঙ্গে আমাদের পরিবারের ঐতিহ্য আর সম্মান দুটোই জড়িয়ে আছে। কেমন? পরিচয় পর্ব সেরে অরুণাভবাবু ঘর ছেড়ে বেরিয়ে গেছিলেন। তিস্তাই বলে রেখেছিল এটা করতে, যাতে প্রত্যেকে মন খুলে কথা বলতে পারে। গল্পের ছলে শিল্পীর সঙ্গে কথা শুরু করল তিস্তা। জানা গেল শিল্পীর 2 ছেলে মেয়ে। ছেলে তিমির ইঞ্জিনিয়ারিং পড়ছে, খেলাধুলাতেও চৌকস। ওর পাওয়া অনেক কাপ মেডেল ঘরে সাজানো আছে, দেখতে পেল তিস্তা। আর মেয়ে রুমঝুম বাংলায় অনার্স পড়ছে সুরেন্দ্রনাথ কলেজে। আলাপচারিতা কিছুটা এগোনোর পরেই আসল কথায় ঢুকল তিস্তা। গতকাল যে পেন কালেক্টর ভদ্রমহিলা এসেছিলেন, তাকে কি আপনি দেখেছিলেন? বাবার কাছে কত লোকই তো যাওয়া আসা করে, আমরা ওপরতলায় বসে অত খবর রাখি না। আর রাখার দরকারটাই বা কি বলুন তো? তাছাড়া ওই সময় আমি বাড়িতে ছিলাম না, কোনোদিনই থাকি না। আমার একটা পার্লার আছে, সেখানেই যাই। কাল রাতে বাড়ি ফিরে পেন চুরির কথা শুনলাম, তখনই ওই ভদ্রমহিলার কথা আমি প্রথম শুনলাম। নইলে ওরকম যে কারো হবি থাকতে পারে সেটাও আমি জানতাম না। ও আচ্ছা আচ্ছা, ওই সময় বাড়িতে কে কে থাকেন সচরাচর জানেন আপনি? হ্যাঁ, শাশুড়ি মায়ের আয়া থাকে। তাছাড়া সবিতা মাসি কাজে আসে 1-1:30 নাগাদ।
5:30 6টা নাগাদ বেরিয়ে যায়। আর বাবার নিজস্ব একজন লোক আছে, নারায়ণদা, সে হুটহাট যাওয়া আসা করে। তবে কাল বিকেলে এসেছিল কিনা সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, পেনটা কে নিতে পারে বলো তো শিল্পীদি? এনি আইডিয়া? আপনি ছেড়ে তুমিতে চলে এলো তিস্তা। এতে মুখ খোলানোর কাজটা ভালো হয়, ও আগেও দেখেছে। এবারেও কাজ হলো। শিল্পী তেলে ফোড়ন পড়ার মতো চিড় বেরিয়ে উঠে বলল, আমার তো মনে হয় ওই মহিলাই নিয়েছে। সুযোগও ছিল ওর, আর প্রয়োজনও ছিল। নিয়েছে বলেই আবার গান গেয়ে রেখেছে ঠিক এরকমই একটা পেন নাকি আমারও আছে। বাবাকেও বলিহারি, যে জিনিস আমাদের হাতে এক বেলার জন্যেও উনি দেন না, সম্পূর্ণ অচেনা এক মহিলার সামনে উনি রেখে দিলেন। ঠিকই বলেছ, আমারও সেটাই মনে হচ্ছে। আচ্ছা শিল্পীদি, তুমি কখনো দেখেছো পেনটা? হ্যাঁ, বেশ কয়েকবার। উনি সামনে দাঁড়িয়ে দেখতে দিতেন, তবে কারোর হাতে ছাড়তেন না। একবার তো তিমির বন্ধুদের দেখানোর জন্য চেয়েছিল, কিন্তু তাও উনি পেনটা দিলেন না। বললেন, বন্ধুদের বাড়িতে ডাকো, আমি নিজে দেখাবো। কদিন আগে আমার এক ক্লায়েন্ট দেখতে চেয়েছিল। ওদের একটা জুয়েলারি শপ আছে। বলছিল পেনটা দেখালে বলে দিতে পারবে ওটার এখন কত প্রাইস হতে পারে। বাবা তো দিলেন না, আর শেষ পর্যন্ত আমি ছবি তুলে নিয়ে গিয়ে তারপর সেটা দেখালাম। ছবি দেখে দাম বলতে পারলো? তাই কখনো পারে? বললো হিরেটা রিয়েল কিনা সেটা আমি কিভাবে বুঝবো? তাছাড়া নিপটা পিওর গোল্ড না হয়ে গোল্ড প্লেটেডও হতে পারে, সেই অনুযায়ী দাম হেরফের হবে। শোনো না, সেই ছবিগুলো আছে তোমার কাছে? আসলে যে পেনকে নিয়ে এত কাণ্ড, সেটাকে একবার চোখে দেখতে ইচ্ছে করছে খুব। ফোন ঘেঁটে শিল্পী বার করল ছবি। একটা নয়, বেশ কয়েকটা। ঢাকনি লাগানো এবং খোলা, দুই অবস্থাতেই ছবি তোলা হয়েছে। ছবি পেয়ে তিস্তার উপকার হলো। ফোনটা শিল্পীকে ফিরিয়ে দিয়ে বলল, নাও, ছবিগুলো আমাকে একটু শেয়ার করবে প্লিজ? শিল্পী জানে এটা আসলে অনুরোধ নয়, নির্দেশ। সুতরাং ও তৎক্ষণাৎ সেটা পালন করল। শিল্পীকে ধন্যবাদ জানিয়ে তিস্তা বলল, আচ্ছা, আর কি কারো পেনটার প্রতি লোভ ছিল? তুমি জানো কিছু? হ্যাঁ, সে আর বলতে, আমার খুড়শ্বশুর মানে শ্বশুরমশাইয়ের খুড়তো ভাইয়ের খুব নজর ছিল। আর এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে আগে অনেক ঝামেলা হয়েছে বলে আমি শুনেছি। এই তো কিছুদিন আগে খুড়তো দেওর এসে বাবার সঙ্গে প্রচুর চেঁচামেচি করে গিয়েছিল ওই পেনটারই জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ শিল্পীদি। যদি পরে এই পেন সংক্রান্ত কোনো কিছু মনে পড়ে, আমাকে অতি অবশ্যই ফোন করে জানিও, কেমন? আর শোনো না, তোমাদের সবিতা মাসির সঙ্গে দু একটা কথা ছিল, উনি কি এসেছেন? সবিতা মাসির সঙ্গে তিস্তা কথা বলতে চায় শুনে শিল্পী অবাক চোখে তাকালো। তবে সেটা মুখে প্রকাশ না করে বলল, এতক্ষণে তো এসে যাওয়ার কথা। আমি নিচে গিয়ে দেখছি, এলে পাঠিয়ে দিচ্ছি। তুমি বরং এই ঘরেই বসো। মিনিট 5 মধ্যে একজন মাঝবয়সী মহিলা শিল্পীর ঘরের দরজায় এসে দাঁড়ালো। মুখ বাড়িয়ে তিস্তাকে বলল, বড় বৌমা বললো আপনি আমারে ডাকতেছেন। ও হ্যাঁ সবিতা মাসি, ভেতরে এসো। তোমার কাছে একটা জিনিস জানার আছে। গতকাল অরুণাভবাবুর ঘরে যে ম্যাডাম এসেছিলেন, তার জন্য চা জল খাবার তো তুমিই নিয়ে গেছিলে। রান্নার বউ তো এখনো আসেনি, আর বড় বৌমা তখন ছিল না, তা আমি চা করে নিয়ে গেছিলাম। বড় বৌদি যেদিন থেকে বেচানায় পড়লো সেদিন থেকে তো বিকেলে রান্নাঘরে যা দরকার হয় সবই আমি করে দিই। আর দাদাবাবু তো এই জন্য আমার মাইনে বাড়িয়ে দিয়েছেন। আচ্ছা, কাল তাহলে ওই ম্যাডাম বেরিয়ে যাওয়ার পর ইঁটো কাপ ডিশগুলো ধুয়ে রেখে তারপর তুমি বাড়ি গেছো? কাল তো আমি বৌদিকে বলে আগেই বেরিয়ে গেছিলাম গো। আমার ওই বড় নাতিটা খুব জ্বর হয়েছে জানো, সে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, কিন্তু কাল তো আমি কাপ ডিশ ধুয়ে যেতে পারিনি গো। ও আচ্ছা, তাহলে তোমার দাদাবাবুর পড়ার ঘর থেকে এঁটো বাসনপত্রগুলো কে তুলে নিয়ে যেতে পারে বলো তো? উনি তো বলছেন উনি ঘরে ফিরে এসে আর ওগুলো দেখতে পাননি। তাহলে নিশ্চয়ই ওই রত্নাই গেছিল, ওই যে বড় বৌদিমণির আয়া গো। আয়া পেশেন্টের কাছে না থেকে এদিক সেদিক ঘুরে বেড়ায়, সে কি গো? বেড়ায় না, আবার বড্ড ছকছকানি স্বভাব জানো। বৌদি তো সারাদিন শুয়েই থাকে। ওর আর কাজটা কি বলো দেখিনি, এ ঘর ও ঘর সে ঘর, এই ঘুরঘুর 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 করে বেড়ায়। ঠিক আছে, এবার তুমি কাজে যাও সবিতা মাসি, আর যাওয়ার সময় না রত্নাকে একটু পাঠিয়ে দিও। যেতে গিয়েও থমকে দাঁড়ালো সবিতা মাসি। একটু
ইতস্তত করে বলল, একটা কথা, কাপ ডিশগুলো তো দেখলাম রান্নাঘরে আছে, ঘষে মেজে তোলা আছে, তাহলে আপনি ওগুলোকে নিয়ে এত ভাবনা করছেন কেন? ভাবনা কি আর সাধে করছি গো। যাও, তুমি একটু রত্নাকে পাঠিয়ে দাও। রত্না মেয়েটি বেশ চটপটে, চোখে মুখে কথা বলে। তিস্তা জিজ্ঞেস করল, তুমি তো মিসেস সেনকে দেখাশোনা করো, কতক্ষণ ডিউটি তোমার? এই তো সকাল 8টায় ঢুকি, রাত 8টায় বেরোই। তার মানে কাল যখন বাবুর গেস্ট চলে গেলেন তখন তুমি বাড়িতেই ছিলে। গেস্টের এঁটো কাপ ডিশ কি তুমি তুলে এনেছিলে? মাসিমা আমায় বলেছিল, রত্না এ সবিতা তো আজ তাড়াতাড়ি চলে গেছে, তুমি গিয়ে বাবুর ঘর থেকে ওই খাওয়া বাসনপত্রগুলো সরিয়ে এনো, নইলে বাবু আবার রাগ করবেন। তাই তো আমি গেছিলাম, কিন্তু ও ঘরে তো বাসনপত্র কিছুই ছিল না। বাবু তখন ঘরে ছিলেন? না, উনি তো ওই ম্যাডামকে আগাতে গেছিলেন। তুমি যখন নিচে গেছিলে তখন তোমার পেশেন্ট কি করছিলেন? মাসিমা মাসিমা তো ঘুমোচ্ছিলেন। ঠিক আছে, তুমি যাও, পরে দরকার হলে আবার কথা বলবো। বলছি, একটা কথা বলবো ম্যাডাম? হ্যাঁ বলো। না, আপনি কি পুলিশের লোক? তোমার হঠাৎ এই কথা কেন মনে হচ্ছে? না, এই যে সবাইকে ডেকে এত কিছু জিজ্ঞেস করছেন, তাই বলছিলাম আর কি। বলছি, বাবুর কি কিছু চুরি গেছে? এ বাড়িতে চুরি করার মতো কেউ আছে নাকি? তোমরা সবাই তো বিশ্বাসী লোক। না ম্যাডাম, ওই বাবুর কাছে যে লোকটা কাজ করে, নারায়ণ, ওকে আমার মোটে সুবিধে লাগে না। আমি কাল যখন নিচের তলায় নামছিলাম, মনে হলো যেন এক ঝলক ওকে দেখলাম, ওই বাবুর ঘরের সামনে বারান্দাটা দিয়ে চলে গেল। তাই নাকি? ঠিক আছে, এবার তুমি যাও। রত্নার সঙ্গে কথা বলে নিচে নামল তিস্তা। অরুণাভবাবুর কাছে কয়েকটা কথা জানার আছে তার। অরুণাভ সেন নিজের স্টাডিতেই ছিলেন, উদ্বিগ্ন মুখে তিস্তার প্রতীক্ষায় ছিলেন। তিস্তা যেতেই জিজ্ঞাসা করলেন, কি কিছু বুঝতে পারলেন? সুযোগ পেলে অনেকেই যে চুরিটা করতে পারতো এটা অন্তত বুঝেছি। আচ্ছা স্যার, এ বাড়িতে ঢোকার কি একটাই দরজা? না না না, সদর দরজাটা ছাড়াও আরও একটা দরজা আছে, যেটা ওই পেছনের রাস্তায় ওঠে। আসলে পুরনো দিনের বাড়ি তো, এরকমই গঠন। আমিও তো এরকমটাই ভেবেছিলাম। আচ্ছা, আপনার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে না? সে কোথায়? নারায়ণের কথা বলছেন? আরে না না, ওরকম গালভরা নামের কোনো পদ নেই তার। আমাকে টুকটাক সাহায্য করে, লেখাপত্র পাঠানো, প্রকাশকের ঘরে যাওয়া, বইয়ের তাকগুলো গুছিয়ে রাখা, এইসব করে আর কি। আমার বয়স হয়েছে তো, ওই একা একা সবটা করে উঠতে পারি না। সে আসবে বিকেলের দিকে, ঘণ্টাখানেকের জন্য। কাল এসেছিল? হ্যাঁ, আমি এই ঘরে এসে পেনটা না পেয়ে অসুস্থ বোধ করছিলাম, তখন নারায়ণ এসে আমাকে জল টল দিল। তার মানে শর্মিষ্ঠা ম্যাডাম থাকাকালীনই নারায়ণ এসে গেছিল, তাই তো? না, উনি থাকতে নারায়ণ আসেনি। আসলে তো এ ঘরে ঢুকতই, হয়তো আমি ভেতরে চলে যাওয়ার পরপরই ও ঢুকেছিল। হতে পারে। শর্মিষ্ঠা ম্যাডাম যে পেনটা দেখতে আসছেন, এটা কি নারায়ণ জানতো? হ্যাঁ, জানতো। এই ঘরটা তো ওই গোছায়, তাই ওকে বলেছিলাম গুছিয়ে রাখতে, গেস্ট আসবে। তখনই হয়তো গেস্ট আসার কারণটাও বলেছিলাম। তিস্তা চেয়ার ছাড়ল, অরুণাভবাবুকে বলল, আচ্ছা, আজ তাহলে উঠি স্যার। আপনি এবার বিশ্রাম নিন, আমি নিজের মতো করে বিষয়টা নিয়ে একটু ভাবি, প্রয়োজনে আবার আসব। যাবার আগে শুধু আপনাদের পেছন দিকের দরজাটা একবার দেখতে চাই। তিস্তাকে নিয়ে অরুণাভবাবু গেলেন খিড়কির দরজায়। ছোট্ট একটি গ্রিলের দরজা, হাত ঢুকিয়ে বাইরে থেকেও খোলা যায়। এই দরজা সবসময় এইরকমই থাকে? হ্যাঁ, ওই দেখুন, তালা দিয়ে বা কি লাভ, নিচু দরজা, টপকেও পারাপার করা যাবে। তবে বাড়ির ভেতরে ঢোকার মূল দরজা তো বন্ধই থাকে, তাই এই দরজাটা নিয়ে আমরা মাথা ঘামাই না।
অরুণাভ সেনের বাড়ি থেকে বেরিয়ে তিস্তা ফোন করল শর্মিষ্ঠা চ্যাটার্জিকে। হ্যালো, শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছেন? বিখ্যাত পেন কালেক্টর? হ্যাঁ বলছি। বিখ্যাত টিখ্যাত নই, তবে পেন কালেক্ট করা আমার নেশা, এটা বলতে পারি। নমস্কার ম্যাডাম, আমি তিস্তা বলছি, সাংবাদিক। পেন কালেকশন হবি হিসেবে দারুণ ইন্টারেস্টিং, তাই আমি চাই আপনাকে নিয়ে একটা স্টোরি করতে। আমি আপনার একটা ইন্টারভিউ নিতে চাই, আপনার কি সময় হবে? আমার তো রিটায়ার্ড লাইফ, সারাক্ষণই সময়। তবে আমি আপাতত কিন্তু আউট অফ স্টেশন, আগামীকাল রাতে ফিরবো। আপনি কবে আসতে চাইছেন বলুন তো? যত তাড়াতাড়ি সম্ভব, পরশু হলেই ভালো হয়। বেশ, তাহলে পরশু বিকেলের দিকে আসুন, 5টা নাগাদ। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ফোনটা কেটে তিস্তা ভাবতে থাকল, শর্মিষ্ঠা ম্যাডাম যে বাইরে গেছেন সেটা নিশ্চয়ই অরুণাভ সেন জানেন না, নইলে তিনি অবশ্যই জানাতেন। কি এমন জরুরি প্রয়োজন হলো ম্যাডামের যে আজই বেরিয়ে যেতে হলো? উনি কোথায় গেছেন, কি প্রয়োজনে, সেটা তিস্তা জিজ্ঞাসা করতে পারে না, কিন্তু অরুণাভবাবু যদি করেন তবে খুব একটা খারাপ দেখায় না। অতএব আবার তিস্তা গাড়ি ঘোরালো অরুণাভবাবুর বাড়ির দিকে। তিস্তাকে ফিরে আসতে দেখে অরুণাভ সেন অবাক হলেন, জিজ্ঞাসা করলেন, কি কিছু ফেলে গেছেন বুঝি? না, একটা প্ল্যান আছে, ভেতরে চলুন বলছি। ঘরে গিয়ে তিস্তা পরিকল্পনাটা খুলে বলল অরুণাভ সেনকে। উনি কোথায় গেছেন, কেন গেছেন, কায়দা করে জেনে নেবেন। সত্যি মিথ্যে আমি যাচাই করে নেব। আপনি স্পিকারে দিয়ে কথা বলবেন, তাহলে ও পক্ষের কথাও আমি শুনে নেব। অরুণাভ সেন ফোন লাগালেন। হ্যাঁ, হ্যালো শর্মিষ্ঠা ম্যাডাম, নমস্কার, আমি অরুণাভ সেন বলছি। হ্যাঁ বলুন, কি সৌভাগ্য আমার। আজ কি বিকেলের দিকে আপনার বাড়িতে যাওয়া যায়? আসলে আজ আমার ওদিকে যাওয়ার একটা ব্যাপার রয়েছে, তাই ভাবছিলাম একেবারে আপনার কালেকশনটাও দেখে আসি। হেমা, কি কাণ্ড! আপনি আসতে চাইলেন, অথচ দেখুন আজই আমি বাড়িতে নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না, পরে আবার একদিন চেষ্টা করব। তা আপনি গেছেন কোথায়? কাল তো যাওয়ার কথা কিছু বললেন না। আরে বলবো কি করে, কাল অবধি আমার নিজেরই জানা ছিল না যে আজ যাব। আপনার বাড়ি থেকে ফেরার পর আমার এক বন্ধু কল করলো শিলিগুড়ি থেকে, বলল দারুণ একটা এক্সিবিশন চলছে ওখানে, না দেখলে নাকি বিরাট লস। আমি বেকার মানুষ, আগু পিছু ভাবনা নেই, বাস বাস ধরলাম, চলে এলাম। আজই শেষ দিন ছিল, তাই তাড়াতাড়ি চলে এসেছি, কাল ফিরে যাব। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, সাবধানে ফিরুন তাহলে। হ্যাঁ, নমস্কার। অরুণাভবাবু ফোন কেটে তিস্তার মুখের দিকে অসহায়ভাবে তাকালেন। তিস্তা ওর মনের কথা আঁচ করতে পেরে মুচকি হেসে বলল, কি ভাবছেন, কাল পেনটা নিয়ে গিয়ে আজই তড়িঘড়ি পাচার করে দিলেন উনি? না, ঠিক তা নয়, তবে খটকা যে একটা লাগলো তা অস্বীকার করব না। পরশু উনি আমাকে সময় দিয়েছেন, গিয়ে দেখি কি হয়। আজ আসি। অরুণাভ সেনকে নমস্কার জানিয়ে বেরিয়ে এলো তিস্তা। কলমের ঐতিহ্যের ব্যাপারে তেমন কিছু জানা নেই তিস্তার, তবে এতক্ষণে এটুকু বুঝেছে যে অরুণাভবাবুর চুরি হয়ে যাওয়া পেনটার দাম ওটার সোনার নিব বা ঢাকনির এক কুচি হিরে দিয়ে বিচার হবে না। যারা কলমের কদর করেন তাদের কাছে ওই কলমের মূল্য তার চেয়ে অনেক বেশি। তাই বাড়ি ফিরে কলম সম্পর্কে খানিকটা পড়াশোনা করতে শুরু করল তিস্তা। শিল্পীর কাছ থেকে পাওয়া চুরি হয়ে যাওয়া কলমের ছবিটা নিয়ে মোবাইল ক্যামেরায় স্ক্যান করে ইন্টারনেটে ওই কলমের সম্পর্কেও খানিকটা জানল। অর্ক বাড়ি ফিরে ওকে নিবিষ্ট মনে পড়তে দেখে বলল, কি গো, নতুন কেস বুঝি? কলম মানে পেন চুরি হয়েছে একজন সাহিত্যিকের, ওটা খুঁজতে ডাক পড়েছে। বাংলা বাজারে গোয়েন্দাদের এমন হাঁড়ির হাল হয়েছে নাকি? শেষ পর্যন্ত কলম চুরির কেস। তুমি কি ভেবেছিলে কেনিয়ার কেসটা সলভ করার পর এবার কুয়েত, কাতার এইসব জায়গা থেকে ডাক আসবে? দেখো, আসলে তো ভালোই হয়, মানে ওদের খরচে তোমার অ্যাসিস্ট্যান্ট সেজে বেশ একটু ঘুরে আসা যায় আর কি। তবে জোকস অ্যাপার্ট, কেসটা কি নিয়ে?
তিস্তা সারাদিনে যা জেনেছে সংক্ষেপে বলল অর্ককে। অর্ক সবটা শুনে বলল, আমার মতে ওই পেন কালেক্টর ভদ্রমহিলার নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখো, সুযোগ তো ছিলই, জিনিসটার কদরও জানে। তাছাড়া জিনিসটা অন্য কোনো সংগ্রাহককে বিক্রি করে দেওয়াটা আমার মনে হয় ওর পক্ষেই সবচেয়ে সহজ। দেখো গে সেটা করতেই শিলিগুড়ি গেছে কিনা। সেই তো। আমি চেক করে দেখেছি, শিলিগুড়িতে সত্যিই একটা এক্সিবিশন হচ্ছে। বিদেশ থেকেও অনেক নামি ব্র্যান্ড এসেছে। ব্যাস, তাহলে তো সোনায় সোহাগা। এদিক থেকে চুরি করে ওদিকে গিয়ে বেচে দিল, টাকাও ঘরে ঢুকলো, আবার অপরাধের কোনো চিহ্নও থাকলো না। তা যদি হয় তবে তো আর কিছুই করার নেই, কিন্তু যদি না হয় তবে কোন রাস্তা ধরে এগোবো সেটাই এখন ভাবছি। পরশুনি আমাকে সময় দিয়েছেন, সামনাসামনি কথা বললে খানিকটা বুঝতে পারবো। তার আগে বাকিদের বাজিয়ে দেখতে হবে। অরুণাভবাবুর খুড়তুতো ভাই শুভদীপের পেনটার প্রতি দুর্বলতা ছিল। অরুণাভবাবু জানিয়েছেন, কিছুদিন আগে ওই পেনকে কেন্দ্র করে ফোনে দুজনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শুভদীপের বক্তব্য, জ্যাঠামশাইয়ের সম্পত্তি সব ভাই বোনের প্রাপ্য, অতএব অরুণাভবাবুর উচিত পেনটা কোনো কিউরিও শপে বিক্রি করে টাকাটা সবার মধ্যে ভাগ করে দেওয়া। শুভদীপ নাকি একজন লোককে ধরেও এনেছিল, যিনি অ্যান্টিক পেনের বিশেষজ্ঞ, সেই সঙ্গে সংগ্রাহকও বটে। পেনটার প্রস্তুতকারকের নাম, পেনের গায়ে লেখা প্রস্তুতির সাল ইত্যাদি দেখে তিনি বলেছিলেন, এই মডেলের কলম খুবই রেয়ার, এর দাম হেসে খেলে 10 লাখ তো হবেই। সেটা জেনে শুভদীপবাবু আবার উত্তেজিত হয়ে পড়েন। পেনটা বিক্রি করার জন্য দাদাকে জোর করতে থাকেন, কিন্তু অরুণাভবাবুকে টলানো যায়নি। কদিন আগে নাকি শুভদীপবাবুর ছেলে বাড়িতে এসেও অনেক হম্বিতম্বি করে গেছে, বলে গেছে ও নাকি শেষ দেখে ছাড়বে। এসব কথা অরুণাভবাবু প্রথমে বলেননি তিস্তাকে, কিন্তু তার পুত্রবধূ শিল্পী বলে দেওয়ার পর তিনি স্বীকার করে নিয়েছেন। শিল্পী সন্দেহ প্রকাশ করেছেন, আমার তো মনে হয় ওরাই লোক লাগিয়ে কাজটা করিয়েছে। কিন্তু কোন লোক? সেই সময় বাড়িতে তো শর্মিষ্ঠা ম্যাম ছাড়া আর তো কেউ আসেননি। ওই ভদ্রমহিলাই যে ওদের পাঠানো লোক নয় সেটা কে জানে। আর তাছাড়া না, মানে শাশুড়ি মায়ের দেখাশোনা করেন যে মহিলা, তাকেও ওরা হাত করতে পারে। ও হয়তো তককে তককে ছিল, বাবা যখন গেস্টকে এগোতে ঘর ছেড়ে বেরিয়েছিলেন তখন ও ঘরে ঢুকে পেনটা নিয়ে আসতে পারে। এজন্য আমি বাবাকে বলেছিলাম যে পুলিশে খবর দিন, পুলিশ এসে তল্লাশি করলেই পেনটা বেরিয়ে আসবে, কিন্তু বাবা তো রাজিই হলেন না, বললেন পরিবারের সম্মান নষ্ট হবে। শিল্পীর কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। তিস্তার মনে হলো শুভদীপবাবুর সঙ্গে একবার কথা বলা প্রয়োজন, কিন্তু তিনি কি আর রাজি হবেন? তবে হাল ছাড়লে তো আর চলবে না, চেষ্টা করতে হবে। শুভদীপবাবুর নাম্বারটা নিয়ে এসেছিল তিস্তা, তাকে একবার ফোন করল। হ্যালো, আমি তিস্তা বলছি। একটা বিশেষ প্রয়োজনে আপনার সঙ্গে একবার দেখা করতে চাই, সম্ভব হবে কি? প্রয়োজনটা কার, আমার না আপনার? ধরে নিন দুজনেরই। আপনাকে আমি চিনি না, আপনার সঙ্গে আমার কিভাবে প্রয়োজন থাকতে পারে? চেনেন না, কিন্তু চিনতে কতক্ষণ? একবার মুখোমুখি বসলেই চেনা জানা সবই হবে। বিষয়টা কি, মানে প্রয়োজনটা কি নিয়ে সেটা তো আগে জানতে হবে। একটা কলম, আপনাদের পারিবারিক সম্পত্তি। ঠিক আছে, সকাল 10টায় আসবেন, বেশি সময় নষ্ট করবেন না। ধন্যবাদ স্যার। শুভদীপ সেন পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, নিজের ফার্ম আছে, ছেলেও একই ব্যবসায় যোগ দিয়েছে। বয়স 65 পেরোলেও স্বাস্থ্য ভালো শুভদীপবাবুর, এখনও নিয়মিত ফার্মে যান। পরদিন ঠিক 10টাতেই শুভদীপবাবুর বাড়িতে পৌঁছে গেল তিস্তা। নিজের চেম্বারে ওকে বসালেন শুভদীপবাবু। উকিলের মতো খড় দৃষ্টিতে তিস্তাকে মেপে নিয়ে বললেন, বলুন, আপনি কে, আর আমাদের পারিবারিক পেনের ব্যাপারে কতটুকু কি জানেন? নমস্কার, আমি পেশায় সংবাদপত্র অফিসের কর্মী, নেশায় পেন সংগ্রাহক। কদিন আগে একটা অনুষ্ঠানে
আমি আপনার দাদা অরুণাভ সেনের পেন নিয়ে একটা আলোচনা শুনি এবং আপনার দাদার সংগ্রহে থাকা পেনটার সম্পর্কে জানতে পারি। আমি ওর কলমটা দেখতে চাইলে উনি আমাকে বাড়িতে যেতে বলেন। আমি তো কলমটা দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেছি। যেহেতু এরকম হেরিটেজ কলম আমার সংগ্রহে নেই, তাই আমি ওটা কিনে নিতে চাই। আপনার দাদা প্রথমটায় রাজি ছিলেন না, তবে 2-4 দিন বাদে আমাকে ফোন করে জানিয়েছেন কলমটা তিনি বিক্রি করতে রাজি আছেন। আশ্চর্য, দাদা বিক্রি করতে রাজি হলো? আমি আগে কতবার বলেছি, আমাকে ঐতিহ্যের কাঁদুনি গিয়ে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, উনি সেই কথাও বলেছেন। অরুণাভবাবুর সম্প্রতি টাকার একটু প্রয়োজন পড়েছে, তাই উনি বিক্রি করতে রাজি হয়েছেন। যেহেতু আপনিও কলমটার অন্যতম দাবিদার, তাই কেনার আগে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে এলাম, যাতে পরে আমাকে আইনি ঝামেলায় না পড়তে হয়। বেশ, তো আপনি কিনে নিন। আমার কলম নিয়ে কোনো মাথা ব্যথা নেই, শুধু টাকার ভাগটা পেলেই হবে। কিন্তু কলমটা কিনবেন কিভাবে? ওটা তো দাদার কাছে নেই। নেই? সে কি কথা? আমার সঙ্গে যে পরশু সকালে কথা হলো, তখন তো আমি নিজের চোখে কলমটা দেখেছি। পরশুর পর নিশ্চয়ই আপনার সঙ্গে আর দাদার কথা হয়নি, তাই আপনি জানেন না যে ওটা চুরি হয়ে গেছে। এটা কি দুঃসংবাদ শোনালেন আপনি? আপনি শিওর যে ওই হেরিটেজ কলমটাই চুরি হয়েছে? একেবারে ঘোড়ার মুখের খবর ম্যাডাম, 200% শিওর। বাংলায় একটা প্রবাদ আছে না, কিপ্টের ধন পিঁপড়ে খায়, এও ঠিক তেমন। ঠকিয়ে নেওয়া সম্পত্তি চোরের পেটে যায়। আই এম সো সরি মিস্টার সেন, আপনার সময় নষ্ট করার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু উনি যে কেন আমাকে পেনটা চুরি হয়ে যাওয়ার খবরটা জানালেন না, তাই ভাবছি। যাই হোক, আমি আজ আসি। হ্যাঁ, ধন্যবাদ। তিস্তা বেরিয়ে এলো। শুভদীপবাবুর বাড়ি থেকে বেরিয়ে অফিসে ঢুকতে বেলা 11টা বেজে গেল তিস্তার। কাজের ফাঁকে ফাঁকে মাথার মধ্যে অঙ্ক কষে চলছিল ও। এখনো পর্যন্ত যা যা জানতে পেরেছে তাতে দুটো জায়গায় খটকা লেগে আছে। সেটা ছাড়ানোর জন্য একবার অরুণাভবাবুর বাড়িতে যাওয়া প্রয়োজন। অরুণাভবাবুকে ফোন করল ও। হ্যাঁ স্যার, তিস্তা বলছি। বিকেলের দিকে একবার আপনার ওখানে আসছি, আপনি থাকছেন তো? হ্যাঁ, চলে আসুন। বেশ। স্যার, আপনার সেক্রেটারি নারায়ণকে একটু দরকার। ওর সঙ্গে তো কাল কথা হলো না। ও কখন আসবে? 5টা নাগাদ আসে আর কি। ঠিক আছে, আমি তার আগেই ঢুকে যাচ্ছি। 5টার কিছু আগেই পৌঁছে গেল তিস্তা। অরুণাভবাবু নিচের ঘরে থাকেন এই সময়, লেখাপড়া করেন, আজও ছিলেন। আচ্ছা, নারায়ণ কি কলম চুরির ব্যাপারটা জানে? না না না, বাইরের কাউকেই বলিনি আমি। গুড। এবার আমি যা বলছি সেটা শুনে নিন। ও আসার পর আপনি এই নাটকটা করবেন, আমি তখন নীরব দর্শক হয়ে থাকব। একটু বাদেই নারায়ণ এলো। ঘরে ঢুকতে গিয়ে তিস্তাকে দেখে থমকে গেল। অরুণাভবাবু ওকে ভেতরে ডাকলেন। নারায়ণ, ভেতরে এসো। শোনো, ঘোষমশাই থেকে সিঙ্গারা নিয়ে এসো, আর রান্নাঘরে কি আছে দেখো, বলো চা করে দিতে। কেমন? যাও। সিঙ্গারা কেনার জন্য টাকাটা নারায়ণের হাতে দিতে দিতে অরুণাভবাবু আবার বললেন, আচ্ছা নারায়ণ, পরশু বিকেলে ঘর থেকে যে চায়ের কাপ নিয়ে গিয়েছিল, তার ভিতরে কি কোনো ওষুধের ফয়েল পড়ে থাকতে দেখেছিলে? আমি কিন্তু কিছুতে মনে করতে পারছি না ওষুধটা পরশু বিকেলে খেয়েছিলাম কিনা। না খেয়ে থাকলে আজ খেতে হবে। সপ্তাহে একদিন খেতে হয়, পরশুই তো খাওয়ার কথা ছিল। বয়স হচ্ছে তো, এখন খুব ভুল হয়ে যায়। না স্যার, কাপ দুটোতে যে তলানি চাটুকু পড়েছিল আমি বেসিনে ফেলে দিয়ে কাপ ধুয়ে রেখেছিলাম, কিছু ছিল না ওতে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। নারায়ণ বেরিয়ে গেল। স্যার, আপনি আমাকে নারায়ণ আর রত্নার ফোন নাম্বার দুটো দিন তো। আরেকটা কথা বলুন, রত্নাকে আপনারা কোথা থেকে পেয়েছেন? সে তো বড় বৌমার ডিপার্টমেন্ট, ও বলতে পারবে। সম্ভবত কোনো আয়া সেন্টার থেকে এসেছে। শিল্পীতি তো বোধহয় এখন বাড়িতে নেই। ঠিক আছে, আমি না হয় ওকে ফোন করেই জেনে নেব। আরেকটা কথা, কাল আপনার নাতি নাতনির সঙ্গে আমার আর কথা হয়নি। ওরা কি এখন বাড়িতে আছে?
তিমির তো বাড়ি নেই, তবে ঝুমু বাড়িতেই আছে, আজ কলেজ যায়নি। ডাকবো? না, ডাকতে হবে না, আমি বরং ওর ঘরেই যাচ্ছি। ওর ঘরটা কোন দিকে? ওই সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকের বারান্দার শেষ ঘরটা। আমি যাব? না না, আপনি এখানেই থাকুন, চাটা তৈরি হতে হতে আমি চট করে ঘুরে আসছি। অরুণাভবাবুর নির্দেশ অনুযায়ী যে ঘরের সামনে পৌঁছল তিস্তা, তার দরজাটা ভেজানো ছিল। তিস্তা টোকা দিয়ে বলল, ঝুম, আমি তিস্তা, তোমার দাদু আমাকে পাঠালেন তোমার কাছে, ভেতরে আসতে পারি? কয়েক সেকেন্ডের বিরতি। তারপর দরজা খুলে সামনে এসে দাঁড়ালো এক তরুণী, মুখটা ফ্যাকাশে। তিস্তার মনে হলো ও কোনো কারণে ভয় পেয়ে গেছে। দাদু আপনাকে পাঠিয়েছেন? কিন্তু কেন? তোমার পড়াশোনায় সাহায্য করার জন্য। ভেতরে যাই, আগে তোমার সঙ্গে আলাপটা সেরে নি, তারপর ঠিক করে নেব কবে থেকে আমরা ক্লাস শুরু করব। মেয়েটা অনিচ্ছা সত্ত্বে দরজা ছেড়ে সরে দাঁড়ালো। তিস্তা ভেতরে ঢুকে দেখল একটি ছেলে বসে আছে ভিতরে, উস্কো খুস্কো চেহারা, মুখ দেখে মনে হচ্ছে বেশ নার্ভাস হয়ে গেছে। তিস্তা মনে মনে হাসল। ও, তাহলে এই ব্যাপার। সরি, তোমরা একটু পার্সোনাল টাইম স্পেন্ড করছিলে, আমি বিরক্ত করলাম। না না, তেমন কিছু নয়। ও আমার সঙ্গে কলেজে পড়ে, আমি আজ যাইনি, তাই ও এসেছিল ক্লাস নোট নিতে। হয়ে গেছে হয়ে গেছে, ও এবার চলে যাবে। ছেলেটা সঙ্গে সঙ্গে বলল, আমি আসি। তারপর প্রায় এক দৌড়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। তিস্তা ওর যাওয়াটা দেখল, করুণ মুখে ঝুমের তাকিয়ে থাকাটাও দেখল। তারপর বলল, ঝুম, বয়ফ্রেন্ড থাকাটা কোনো দোষের কিছু নয়, কিন্তু তুমি এত টেনশন করছো কেন? সেটা আপনি বলছেন, এ বাড়িতে আমার জন্য সব কিছুই দোষের। বুঝলাম। এই সময়টা কিন্তু দেখা করতে আসার জন্য বেশ সেফ। বাবা মা বাড়িতে থাকে না, দাদু নিজের কাজে ব্যস্ত, তোমার কাছে কে এলো বা না এলো কেউই দেখার নেই, তাই না? কথাটা শুনে ঝুমের মুখটা আবারও ফ্যাকাশে হয়ে গেল। বিশ্বাস করুন, ও আজই প্রথম এলো। আপনি আপনি প্লিজ কথাটা কাউকে বলে দেবেন না, তাহলে বাবা আমার কলেজে পড়াই বন্ধ করে দেবে। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি কাউকে কিচ্ছু বলবো না। তোমার বাবা বুঝি খুব রাগী? রাগে কিনা জানি না, তবে আমার ব্যাপারে খুব কড়া। উনি যেটা বলবেন সেটাই করতে হবে, নইলে প্রচণ্ড বকবেন। আর মা? তোমার মাকে তো বেশ নরম মানুষ মনে হলো, উনিও কি বকাবকি করেন? দুজনেই। আসলে আমি ওদের মনের মতো নই, তাই আমাকে কেউ ভালোবাসে না। জানেন, আমি বাংলায় অনার্স নিয়ে ভর্তি হওয়ার পর বাবা 1 মাস আমার সঙ্গে কথাই বলেননি। সবাই কি আর পড়াশোনায় ভালো হয় বলুন? আমার যদি মাথা না থাকে আমি কি করব? আর তোমার দাদু? দাদু নিশ্চয়ই ভালোবাসেন তোমাকে। এই বাড়িতে একমাত্র দাদুই আমাকে যা একটু মানুষ বলে গণ্য করেন। তবে দাদু তো সারাক্ষণ নিজের কাজ নিয়েই ব্যস্ত। আমি আর দাদুর কাছে কতটুকুই যেতে পারি। ঠাম্মা যতদিন সুস্থ ছিলেন আমার খেয়াল রাখতেন। উনি অসুস্থ হয়ে পড়ার পর থেকে আমি একদম একা হয়ে গেছি। বুঝতে পারছি তোমার কষ্টটা, তবে এ নিয়ে মন খারাপ করো না। মানুষ যত বড় হয় ততই সে একলা হয়ে যায়। আর জানোই তো, নদীর একদিকে পাড় ভাঙলে অন্যদিকে নতুন চর তৈরি হয়। তোমার বয়ফ্রেন্ড নিশ্চয়ই তোমাকে খুব ভালোবাসে, দেখবে ওই তোমার সব না পাওয়ার কষ্ট ভুলিয়ে দেবে। ঝুম মাথা নিচু করে বসে রইল। তিস্তা বলল, শোনো না, আজকে তো তোমার মনটা খুব একটা ভালো নেই। ঠিক আছে, আমি বরং কাল এসে পড়াশোনা নিয়ে কথা বলবো, কেমন? আজ আসি। অরুণাভ সেনের বাড়ি থেকে বেরিয়ে তিস্তা রজত দত্তকে ফোন করল। অল্প কিছুদিন হল রজতবাবু চারু মার্কেট থানায় অফিসার ইনচার্জ হয়ে এসেছেন, তবে কাজের চাপ তাকে বদলাতে পারেনি। তিস্তার ফোন পেয়ে আগের মতোই হৈ হৈ করে উঠলেন তিনি। আরে মিস মার্পল জি, বলো কি করতে পারি তোমার জন্য? রজতদা শুনুন না, বলছি যে 2টো ফোন নাম্বার আপনাকে পাঠালাম, এদের কল ডিটেলসগুলো লাগবে লাস্ট 7 দিনের। যত তাড়াতাড়ি সম্ভব একটু জোগাড় করে দিন। হয়ে যাবে, কিন্তু কেসটা কি? বলবো রজতদা, কাল যাব আমি আপনার ওখানে, সব বলবো। আপাতত জেনে রাখুন একটা চুরির কেস। ওকে,
রজতবাবুর ফোন ছেড়ে তিমিরকে ফোন করল তিস্তা। তিমির বলছি, আপনি কি বলছেন? হাই তিমির, আমি তিস্তা, রহস্য অনুসন্ধানী। তোমার সঙ্গে একটু কথা বলতে চাই মুখোমুখি, এবং আজই। কিভাবে সম্ভব? কিন্তু আপনি চাইলেই যে আমাকেও চাইতে হবে এমন তো কোনো মানে নেই। আছে, কারণ তুমি বোধহয় জানো না তোমার দাদুর একটি মূল্যবান জিনিস খোয়া গেছে, এবং সেটা উদ্ধার করার দায়িত্ব উনি আমাকে দিয়েছেন। এই জন্য আমি তোমার বাড়ির সকলের সঙ্গেই কথা বলছি, তো তোমার সঙ্গেও কথা বলতে হবে। তিস্তার গলার স্বরে কর্তৃত্ব ছিল। তাতেই তিমির ঘাড় নোয়ালো, বলল, বেশ ঠিক আছে, কিন্তু এখন আমি বাড়িতে যেতে পারবো না, আমার অন্য কাজ আছে। কাজ কখন শেষ হবে বলো, আমি তখনই দেখা করব। এখন আমি বিজি, সন্ধ্যে 7টা নাগাদ একটা পার্টিতে যাব, আপনি বরং ওখানেই চলে আসুন, আমি আপনাকে লোকেশন শেয়ার করে দিচ্ছি। তিস্তা সম্মত হল। তিমিরের পাঠানোর ঠিকানা ছিল পার্ক স্ট্রিটের একটা রুফটপ রেস্তোরাঁ। ঠিক 7টাতে ওখানে পৌঁছে গেল তিস্তা। সেখানে তখন গান বাজনা সহযোগে সান্ধ্যকালীন মজলিস জমজমাট। কোণের একটা টেবিলে তিমির বসালো তিস্তাকে, নিজে বসলো মুখোমুখি। এখানে আমার বন্ধুর বার্থডে পার্টি চলছে, এটা তো কিছুতেই মিস করা যাবে না, তাই আপনাকে এখানেই ডেকে নিলাম। আচ্ছা বলুন, আপনি আমার কাছে কি জানতে চান? আচ্ছা, তোমার দাদুর কাছে একটা মূল্যবান পেন ছিল, জানতে তুমি? ছিল? পাস্ট টেন্স? আচ্ছা, তার মানে ওটাই গায়েব হয়েছে বলে দাদু আপনাকে ডেকে পাঠিয়েছে? হ্যাঁ, কিন্তু ওটা তো গত পরশু থেকে মিসিং, তুমি জানতে না? দেখুন, আমি গত 2 দিন বাড়িতে ফিরিনি, আমি আজও ফিরবো না। কেউ মোড়ে টোড়ে গেলে হয়তো বাড়ি থেকে ফোন করে জানাতো, তবে ওই পেন হারানোর মতো হালকা ব্যাপার আমাকে কেউ জানায়। তিমিরের কথা শুনে তিস্তার মনে হলো বাড়ির সঙ্গে ওর বাঁধন তেমন দৃঢ় নয়। সেই প্রসঙ্গ তোলাতে তিমির বলল, আসলে আমি তো ছোট থেকেই বাড়ি ছাড়া, স্কুলিং মিশনে, হোস্টেলে থেকেছি আমি বরাবর। তারপর অবশ্য ইঞ্জিনিয়ারিং পড়াটা বাড়ি থেকেই চালিয়েছি, কিন্তু আমি হোস্টেলে থাকতেই বেশি পছন্দ করি, তাই মাঝে মধ্যে বাড়ি ফিরি না, বন্ধুদের সঙ্গে বেড শেয়ার করে হোস্টেলেই থেকে যাই। সত্যি বলতে কি, বাড়ির প্রতি আমার খুব একটা টান নেই। আচ্ছা তিমির, এটাই তো তোমার ফাইনাল ইয়ার, এর পরের প্ল্যান কিছু করেছো? ডেফিনেটলি বাইরে চলে যাব, মোস্ট প্রবাবলি ইউএসএতে। কিন্তু দাদুর পেনের সঙ্গে আমার কেরিয়ারের কি সম্পর্ক, সেটা তো এখনো বুঝতে পারলাম না। না না, কোনো সম্পর্ক নেই, এমনি জানতে ইচ্ছে হলো তাই। আচ্ছা, বোনের সঙ্গেও কি তোমার সম্পর্ক ভালো নয়? আসলে কি জানেন, আমি যখন ক্লাস 1-এ মিশনে চলে গেলাম, তখন আমার বোনের বয়স 1 বছর। সম্পর্ক তৈরি হওয়ার তেমন সুযোগ হলো কোথায়? তবে এটা কোনো এক্সকিউজ নয়, আমি একটু বেশি সেলফ সেন্টার্ড, বোনও মনে হয় তাই আমাদের দুজনের বন্ডিংটা তেমন জোরদার কোনোদিনই হয়নি। আচ্ছা তিমির, স্টেটসে কি তুমি অ্যাডভান্স স্টাডিতে যাচ্ছ? স্কলারশিপ পেয়েছো? অবশ্য স্কলারশিপ পেলেও প্রথম ধাক্কাটায় অনেকটা খরচ। আপনি কি বলতে চাইছেন? পেনটা চুরি করে বিক্রি করে সেই টাকায় আমি বিদেশে যাচ্ছি? এই রকম বুদ্ধি নিয়ে আপনি গোয়েন্দাগিরি করেন? পেনটা তুমি দেখেছো? দেখেছি, বাট তেমন কিছু লাগেনি, আর আমারও সব অ্যান্টিক জিনিসের প্রতি কোনো ইন্টারেস্টও নেই, সরি। কিন্তু অনেকেরই আছে। তোমার এক দাদু তো পেনটা পাওয়ার জন্য তোমার দাদুর সঙ্গে ভীষণ ঝামেলা করেছেন। মেবি, বাট আই হ্যাভ নো আইডিয়া। ঠিক আছে, তুমি এনজয় করো, প্রয়োজন হলে আবার একটু বিরক্ত করব তোমায়, কেমন? তিমিরের সঙ্গে কথা বলে তিস্তা বাড়ি মুখ হলো। গাড়িতে যেতে যেতে ও আয়া সেন্টারের নাম্বারটা ডায়াল করলো। খানিকক্ষণ আগে শিল্পী নম্বরটা টেক্সট করেছে, তবে কিছু লাভ হলো না। যে ছেলেটি ফোন ধরেছিল সে জানালো কিছু খোঁজখবর নিতে হলে পরদিন সকাল 9টা নাগাদ আসতে হবে, কারণ ম্যানেজার দিদি এখন বাড়ি চলে গেছে। মনে মনে তথাস্তু বলে তিস্তা ট্রাফিকে ঠাসা রাজপথের প্রতি মনোযোগী হলো। ঠিকানা মিলিয়ে পরদিন সকাল 9টায় আয়া সেন্টারে পৌঁছে গেল তিস্তা। অর্কও সঙ্গে গেল। অর্কর বক্তব্য, এই সব সেন্টারের মহিলারা না বেশ টেটিয়া টাইপের হয়, সহজে মুখ টুক খুলতে চায় না। সঙ্গে এরকম আমার মতো একজন কালো কোট পরা অ্যাটাচি হাতের লোক যদি থাকে, তাহলে তোমার একটা ওজন বাড়বে, বুঝলে? তাহলে মুখ থেকে কথা বার করাটা বেশ সহজ হবে। হলো তাই। তিস্তাকে অপেক্ষা করতে বলে ম্যানেজার ভদ্রমহিলা কাজ করতে আসা মহিলাদের নিয়েই ব্যস্ত হয়েছিল। মিনিট 10 বাদে অর্ক তার 5-10 চেহারায় কালো কোট চড়িয়ে মহিলার সামনে দাঁড়িয়ে গলা খাঁকারি দিয়ে যেই না বলেছে, হাইকোর্ট থেকে আসছি ম্যাডাম, আর্জেন্ট। অমনি সে তাড়াতাড়ি সবাইকে সামনে থেকে সরিয়ে দিয়ে বলল,
হ্যাঁ স্যার, বলুন। অর্ক চোখের ইশারায় তিস্তাকে দেখিয়ে বলল। না, আমি না, এই ম্যাডাম বলবেন। তিস্তা সরাসরি প্রসঙ্গে চলে গেল। রত্না মণ্ডল নামের একজন মহিলাকে আপনাদের সেন্টার থেকে অরুণাভ সেনের বাড়িতে ডিউটিতে পাঠানো হয়েছে। আমি তার ব্যাকগ্রাউন্ডটা যাচাই করতে চাই, মানে বাড়ি কোথায়, কতদিন এখানে কাজ করছে, এই সব। কি বললেন ম্যাডাম? অরুণাভ সেনের বাড়ি? আচ্ছা, ঠিকানাটা একবার বলুন তো। তিস্তা ঠিকানা বলল। ভদ্রমহিলা খাতা খুলে ভালো করে দেখে বললেন, না ম্যাডাম, এই নামে আমাদের কোনো ক্লায়েন্ট নেই, আর এই ঠিকানাতেও কেউ কাজ করতে যাচ্ছে না। সে কি, ওরা যে বলল রত্না এই সেন্টার থেকেই এসেছে? নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। আপনি ভালো করে একবার খোঁজ নিয়ে আসুন তো। এই নামে কোনো মেয়ে আমাদের সেন্টারে নেই ম্যাডাম, তবে ছিল একজন। বছরখানেক আগে তার নাম এখান থেকে কেটে দেওয়া হয়েছে। অনেকগুলো জায়গা থেকে ওর নামে কমপ্লেন এসেছিল, চুরির কমপ্লেন। জেনে শুনে এরকম মেয়েকে কাজে পাঠালে তো আমাদের সেন্টারেরই বদনাম, তাই ওকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এবার ও যদি এখন আমাদের নাম ভাঙিয়ে কোথাও কাজে ঢোকে, তবে আমাদের তো কোনো দায় নেই, আমরা ওকে পাঠাইনি। বুঝলাম। ঠিক আছে ম্যাডাম, সহযোগিতার জন্য ধন্যবাদ। সেন্টার থেকে বেরিয়ে অর্ক বলল, এ তো দেখছি হাজারটা ফ্যাঁকড়া বেরোচ্ছে গো। একটা সুতো ধরে টানলে গিঁট খোলার বদলে আরও 5টা গিঁট লেগে যাচ্ছে। তাই তো দেখছি, আমার ভাবনা চিন্তাতেও জট পাকিয়ে গেল গো। এই শিগগিরই আমাকে 1 কাপ কফি খাওয়াও তো, দেখি মগজের জটটা খুলে কিনা। মনে হচ্ছে আমাকে আবার গোড়া থেকে ভাবতে হবে, জানো তো। তাও তো তুমি এখনো পর্যন্ত প্রাইম সাসপেক্টকে মিটই করোনি। না, কেসটা ততটা নিরীহ নয় যতটা আমি ভেবেছিলাম। শিল্পীদের সঙ্গে একবার কথা বলে জানা দরকার বিষয়টা ও জানে কিনা, কারণ রত্নার অ্যাপয়েন্টমেন্টটা তো ওর হাতেই হয়েছিল। কিন্তু ও নিজেই যদি চুরিটার সঙ্গে যুক্ত থাকে, আর সেজন্যই ধরো রত্নাকে কাজে লাগিয়ে থাকে, থাকতেও পারে, কিছুই বলা যায় না, তাহলে তো আর স্বীকার করবে না। তোমার কথা শুনে যেটা করবে, একটা আকাশ থেকে পড়ার মতো ভান করবে। তবু একবার দেখবো, মিথ্যে বললে মুখে তার ছাপ পড়বেই, তাতেই বুঝতে পারবো। তারপর পেট থেকে কথা বার করার জন্য আমার অন্য টেকনিক তো আছেই। তাহলে তো তুমি আজ আর অফিস যেতে পারছো না। না। কফির দাম মিটিয়ে অর্ক কোর্টে চলে গেল, আর তিস্তা গেল অরুণাভবাবুর বাড়ি। শিল্পীকে তার ঘরেই পাওয়া গেল। সকলের কান বাঁচিয়ে তিস্তা জানতে চাইল, তুমি কি নিজে আয়া সেন্টারে গিয়েছিলে নাকি ফোন করে লোক চেয়েছিলে? হ্যাঁ, ফোনে। আমি তো ওদের রাতে ফোন করেছিলাম, আর পরের দিন সকালে ওরা লোক পাঠিয়ে দিল। শুনে তিস্তার মুখটা গম্ভীর হয়ে গেল। 2 মিনিট চিন্তা করে নিয়ে শিল্পীকে বলল, আমি না রত্নার সঙ্গে একটু কথা বলতে চাই, একা। তুমি ওকে একবার এই ঘরে পাঠিয়ে দাও তো। শিল্পীর মনে বেশ কয়েকটা প্রশ্ন বুড়বুড়ি কাটছিল, কিন্তু তিস্তার মুখ দেখে আর করতে সাহস পেল না। চুপচাপ ঘর ছেড়ে বেরিয়ে গেল। মিনিট 10 বাদে রত্না এলো। তিস্তা ওকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। ওর চোখে চোখ রেখে অত্যন্ত গম্ভীর গলায় বলল, তোমার সম্পর্কে অনেক কিছুই কিন্তু আমি জেনে গেছি রত্না। ইচ্ছে করলেই আমি তোমাকে পুলিশে ধরিয়ে দিতে পারি। যদি তুমি আমার সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দাও, তবে তোমাকে আরেকটা সুযোগ আমি দিতে পারি। বলো, বলবে? বলবো, সব বলবো। রত্নার মুখে চোখে ভয়ের ছাপ লক্ষ্য করল তিস্তা। তার মানে কাজ হবে। ওর চোখ থেকে চোখ না সরিয়ে জিজ্ঞাসা করল, সেন্টার তো তোমাকে তাড়িয়ে দিয়েছে, তাহলে তুমি এখানে কাজে ঢুকলে কিভাবে? কে খোঁজ দিল? ওই কুনাল, ওই সেন্টারে কাজ করে। দরজা খোলে, ঝাটপাট দেয়, চা জল আনে। রাতে সবাই বেরিয়ে গেলে দরজায় তালা বন্ধ করে বেরোয়। দিদির অজান্তে ওই আমাকে 2-1টা কাজের খোঁজ দেয় মাঝে মধ্যে। ওই সেদিন ওই ম্যাডাম যখন ফোন করেছিল, তখন দিদি বেরিয়ে গেছিল, ফোনটা কুনালই ধরেছিল। ও আমাকে খবরটা রাতেই দিয়েছিল। এতে ওর লাভ? ও আমাকে কাজ ধরিয়ে দেয়,
তার বদলে আমি ওকে ওই কমিশন দিই। পেশেন্ট পার্টিকে তো পেমেন্টের বিল দিতে হয়, তখন কি করো? আমার কাছে ওই সেন্টারের পুরনো বিলগুলো আছে না, ওটা দেখিয়ে একটা বিল বই ছাপিয়ে নিচ্ছি। চমৎকার! তুমি তো দেখছি বেশ করিতকর্মা। চুরির দায় তোমাকে সেন্টার থেকে তাড়িয়ে দিল, তারপরেও তুমি শুধরোলে না। যাই হোক, এবার চটপট পেনটা বের করে দাও। আমি কাউকে কিছুই বলবো না। পেন না পেলে কিন্তু আমি এক্ষুনি পুলিশে খবর দেব। কিন্তু পেন আমি নিইনি ম্যাডাম, আপনি বিশ্বাস করেন। কি করে তোমাকে বিশ্বাস করি বলো তো? তুমি মিথ্যে পরিচয় দিয়ে কাজে ঢুকলে, আড়ি পেতে বাড়ির লোকেদের কথা শুনে পেনটা চুরি করার প্ল্যান করলে, তারপর তককে তককে থেকে স্যার গেস্ট নিয়ে ঘর ছেড়ে বেরোনো মাত্র পেশেন্ট ফেলে রেখে নিচে স্যারের ঘরে চলে গেলে। এখন তুমি বলছো তুমি পেন নাওনি। এটা কি বিশ্বাস করা যায়? আমি সত্যি বলছি ম্যাডাম, মায়েরই বলছি। আমি স্যারের ঘরে গেছিলাম ঠিকই, কিন্তু পেন আমি নিইনি, আপনি বিশ্বাস করেন। আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না রত্না। আমি ওবেলাতে আসবো পুলিশ আর অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে। তুমি যদি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে আরও বিপদে পড়বে। আর যদি এর মধ্যে স্বীকার করা মনস্থ করো তাহলে আমাকে ফোন করে জানাবে, কেমন? ও ম্যাডাম, আমি সত্যি বলছি। সেদিন যখন একজন দাদাবাবু এসে ওই পেনটার জন্য খুব করে চেঁচামেচি করে গেল, তখনই তো ওই পেনের কথা আমি জানলাম। জেনে আমার খুব লোভও হয়েছিল। ওটা চুরি করে বিক্রি করতে পারলে অনেক কটা টাকাও পাবো ভেবেছিলাম। তাই তো আমি সুযোগ খুঁজছিলাম। তা সেদিন যখন সুযোগ এলো, আমি পেনটা নেবার জন্য ঘরে গেছিলাম, কিন্তু পেনটা তো বাক্সে ছিলই না। আমি সত্যি বলছি ম্যাডাম, আমার কথা বিশ্বাস করেন। সেটা আমি খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেব। তার আগে তুমি এই বাড়ি ছেড়ে নড়বে না। এখন যাও। ছাড়া পেয়ে দ্রুত পায়ে ঘর ছাড়ল রত্না। তিস্তাও বেরোলো। এখন রজতদার শরণাপন্ন হওয়া ছাড়া ওর আর কোনো উপায় নেই। তিস্তাকে দেখে রজতবাবু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে উঠলেন, আরে তোমার কথাই ভাবছিলাম। এই যে তোমার কল ডিটেলস লালবাজার থেকে এক্ষুনি পাঠালো। এবার বলো তো কেসটা কি? বলছি রজতদা, আগে একটু জল খাওয়ান না। সে তো খাওয়াবই, আগে বসো। আজ অফিস যাওনি? যেতে আর পারলাম কই, আমার বসই তো কেসটা দিয়েছেন, তাই তাকেই জানিয়ে দিলাম আর যেতে পারছি না। জল এসে গেছিল, সঙ্গে লিকার চা। চা খেতে খেতে তিস্তা কেসের বিবরণ পেশ করল। সবটা শুনে রজতবাবু বললেন, তা আমাকে কি করতে বলছো? বিশেষ কিছু না, একজনকে একটু চমকাতে হবে। আপনার জুরিসডিকশনের বাইরে গিয়ে কিছু করতে গেলে যে আপনি ফেঁসে যাবেন, সে কি আমি আর জানি না? সে ধমক চমক দিতেই পারি, ও পর্যন্ত ঠিক আছে। আসলে পুলিশেরও যে হাত পা বাঁধা লোকে বুঝতেই চায় না। আচ্ছা, এবার তোমার প্ল্যানটা বলো তো। বলছি রজতদা, আমি বিকেলে আপনার এদিকেই আসবো, ওই পেন কালেক্টর ভদ্রমহিলার বাড়িতে। ওখানে কাজ মিটিয়ে আপনার এখানে আসছি। তারপর আমরা দুজন একসঙ্গে অরুণাভবাবুর বাড়িতে যাব। যেতে যেতে আমি আপনাকে প্ল্যানটা বলবো। বেশ, তাই হবে। এখন তাহলে আসি। অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ঠিক বিকেল 5টাতে শর্মিষ্ঠা চ্যাটার্জির বাড়িতে পৌঁছে গেল তিস্তা। শর্মিষ্ঠার বয়স 60-এর কোঠায়। জানালেন গত 30 বছর যাবৎ এই শখ নিয়ে আছেন। কথা প্রসঙ্গে তিনি বললেন, আগে চাকরি সংসার এসবের মধ্যে আটকে ছিলাম, নিজের শখকে সময় দিতে পারিনি। এখন তো ঝাড়া হাত পা, তাই যেখানেই কলমের খোঁজ পাই সেখানেই পৌঁছে যাই। কলকাতায় তো হালে কয়েক বছর হলো কলমের মেলাও বসছে। তার আগে আমি অনেকবার মুম্বাই, আহমেদাবাদ চলে গিয়েছিলাম শুধুমাত্র পেনের টানে। তিস্তা ইন্টারভিউ নেবার ভঙ্গিতে জিজ্ঞাসা করল, আচ্ছা ম্যাম, শুধু কি নতুন কলমই আপনি কেনেন নাকি পুরনো পেনও সংগ্রহ করেন? আরে পুরনো পেনই তো আসল রত্ন। মিউজিয়ামে কি নতুন জিনিস সাজানো থাকে? পুরনো কলমের খোঁজেই তো থাকি সব সময়, আর পেয়েও যাই।
দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে পাতিল জিনিসপত্রের একটা হাট বসে, জানো তো? আমি সেখানে অনেকবার গেছি পুরনো কলমের খোঁজে। অনেক বনিদি বাড়ির নতুন প্রজন্ম পুরনো জিনিসপত্র বিক্রি করে দেয়, তার মধ্যে অনেক ভালো কলমও থাকে। ওই হাট থেকে আমি একবার পেয়েছি একটা দারুণ কোম্পানির একটা 70 বছরের পুরনো কলম। কলমের বিবর্তন, কোন কলমের কি বৈশিষ্ট্য, সেসব সম্পর্কে আরও অনেক কথাই বলছিলেন শর্মিষ্ঠা। তিস্তাও মন দিয়ে শুনছিল। কিছুক্ষণ বাদে সুযোগ বুঝে নিজের প্রশ্নটা গুঁজে দিল ও। আচ্ছা ম্যাম, কলকাতায় কি আপনার মতো আরো অনেকে আছেন? বিখ্যাত সাহিত্যিক অরুণাভ সেনের সংগ্রহতেও নাকি একটা দামি অনেক পুরনো কলম আছে বলে শুনেছি। এ ব্যাপারে আপনি কিছু জানেন? হাতে গোনা কয়েকজন মানুষ আছেন কলকাতায় যারা পুরনো কলম সংগ্রহ করেন, তাদের মোটামুটি আমি চিনি। তবে অরুণাভ বাবুর কথাটা আমি সত্যিই জানতাম না। উনি তো বেসিক্যালি পেন কালেক্টর নন, তাই জানার কথাও নয়। কদিন আগে একটা কলমের মেলায় আমি গিয়েছিলাম, সেখানে উনিও গিয়েছিলেন প্রধান অতিথি হিসেবে। ওখানে ওর বক্তৃতা শুনে ওর সংগ্রহে থাকা কলমের কথাটা আমি জেনেছি। উনি যে ব্র্যান্ডের এবং যে মডেলের কলমের কথা বলেছিলেন, ইনফ্যাক্ট ওই রকম একটা কলম আমার সংগ্রহেও আছে। তাই আমি কৌতূহলী হয়ে ওর কাছে কলমটা দেখবার আবদার করেছিলাম। উনি রাজিও হয়ে যান। শিলিগুড়ি যাওয়ার আগের দিন গিয়ে আমি কলমটা দেখেও এসেছি। ইন্টারেস্টিং। আচ্ছা, আপনার সংগ্রহে থাকা বিশেষ কয়েকটা কলম কি দেখা যায়? মানে আপনার আপত্তি থাকলে আমি ছবি তুলব না, নিজে কেবল দেখব। তাহলে আপনাকে একটু কষ্ট করে আমার সঙ্গে ভেতরে যেতে হবে। কলমগুলো আমার বেডরুমের আলমারিতে থাকে। বুঝতেই পারছেন, বেশ দামি জিনিস ঘরের বাইরে বার করি না। অরুণাভ বাবুও আমার কালেকশন দেখতে চেয়েছিলেন, ওকেও বলেছি দেখতে হলে আমার বাড়িতে আসতে হবে। কথা বলতে বলতে শর্মিষ্ঠার শোবার ঘরে পৌঁছে গেল তিস্তা। শর্মিষ্ঠা চাবি দিয়ে আলমারি খুলে নিয়ে এলেন বেশ কয়েকটা বাক্স। এক একটা করে বাক্স খুলে তিনি যত্ন করে কলম বার করছিলেন। কলমগুলোর সম্পর্কে বলে তিস্তার হাতে তুলে দিচ্ছিলেন। নিজের ঐশ্বর্য অন্যকে দেখানোর মধ্যে যে আনন্দ আছে, সেই আনন্দের দ্যুতি খেলে যাচ্ছিল ওর চোখে মুখে। শেষ পর্যন্ত এলো সেই কলম, তিস্তা যেটা দেখার অপেক্ষায় ছিল। এই যে এইটা হলো সেই কলম যেটা অরুণাভ বাবুর সংগ্রহতেও আছে। ওয়াও, এটা কাদের তৈরি? ববলা। এর নিটটা সোনার, আর এই যে ঢাকনাটা, এই পাথরটা হলো হিরে। তিস্তা কলমটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে ফেরত দিয়ে দিল। পেনটা খুবই দামি নিশ্চয়ই। তা তো বটেই, তবে এর দাম কিন্তু ওই সোনা হিরে দিয়ে বিচার হবে না। কলমটার দাম হিসেব হবে এটা কতটা পুরনো, কতটা দুর্লভ তা দিয়ে। আমি পড়াশোনা করে দেখেছি, ববলা কোম্পানির 1916 সালে তাদের 10 বছরের পূর্তিকে সেলিব্রেট করার জন্য এই মডেলের মাত্র অল্প কয়েকটা কলম বাজারে এনেছিল। এই কলমটা সেই অর্থে একটা হেরিটেজ কলম কিন্তু। তাই তো আমি যখন শুনলাম অরুণাভ বাবুর কাছেও এই মডেলের কলম আছে, আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম। বলতে বাধা নেই, ওর কলমটা অরিজিনাল কিনা সেটা দেখার একটা কৌতূহলও ছিল আমার মনে। কি দেখলেন? অরিজিনাল? হ্যাঁ, ওর কলমটাও আসল। ভাবুন তো, একই শহরে একই মডেলের দুটো হেরিটেজ পেন রয়েছে। ব্যাপারটা কিন্তু রেয়ার। তিস্তার যা জানার ছিল ইতিমধ্যে সেটা জানা হয়ে গেছিল। তাই শর্মিষ্ঠা চ্যাটার্জিকে নমস্কার জানিয়ে ও উঠে পড়ল। অনেক ধন্যবাদ ম্যাম, আজ উঠি। হ্যাঁ, স্টোরি করতে গিয়ে যদি কোনো অসুবিধে হয় আপনাকে আবার একটু জ্বালাতে পারি। শর্মিষ্ঠা হেসে সম্মতি দিলেন। গাড়িতে উঠেই তিস্তা অরুণাভ বাবুকে ফোন করল। তিস্তা বলছি স্যার। হ্যাঁ তিস্তা, বলুন। একটা কথা জানার ছিল, শর্মিষ্ঠা ম্যাডামের কাছেও যে একই মডেলের একটা পেন আছে, এই কথাটা কি উনি আপনাকে বলেছিলেন? হ্যাঁ বলেছিলেন।
আমার কলমটা দেখার পর ওর মুখটা যেন একটু অন্ধকার হয়ে গেল। তখনই বলেছিলেন যে আমি ভেবেছিলাম এই রেয়ার পিসটা এখানে কেবল আমার কাছেই আছে। ঠিক 6টায় রজতবাবুকে নিয়ে রওনা হলো তিস্তা। গাড়িতে যেতে যেতে ওর প্ল্যানটা বুঝিয়ে দিতে থাকলো রজত দত্তকে। বুঝলেন রজতদা, কল ডিটেলস ঘেঁটে বুঝলাম আমার সন্দেহটাই ঠিক। অরুণাভ সেনের ভাইপো পার্থ যেদিন ও বাড়িতে এসে হম্বিতম্বি করে গেছে, তার 2 দিন পর থেকে ওর সঙ্গে নারায়ণের বেশ কয়েকবার ফোনে কথা হয়েছে। শেষবার ওদের মধ্যে কথা হয়েছে পেন চুরির রাতে। তার মানে নারায়ণ পেনটা চুরি করে পার্থকে দেবে এরকম একটা প্ল্যান হয়েছিল, আইডিয়া করা যায়। কিন্তু শুভদেব বাবুর ওই কথাটাতেই সবটা গন্ডগোল হয়ে যাচ্ছে। কোন কথাটা? ওই যে পেন অরুণাভ সেনের কাছে নেই, উনি সেটা জানেন। আমাকে তো আবার বললেন এটা নাকি 200% শিওর। বুঝলাম। তার মানে কি নারায়ণ কাজটা করতে পারেনি, আর সেই খবরটাই ও পার্থকে দিয়েছে? বুঝতে পারছি না রজতদা, এটা শুভদেব বাবুরও একটা চাল হতে পারে, আবার নারায়ণও ওদের মিথ্যে বলে পেনটা বেশি দামে অন্য কাউকে বিক্রি করার প্ল্যানও করতে পারে। তাই নারায়ণকে ভয় দেখিয়ে ওর মুখ থেকে কথা বার করাটা এখন ভীষণ দরকার। ওই জন্যই আপনাকে দরকার রজতদা, নইলে ও আমাকে বলতেই পারে পার্থর সঙ্গে কথা বলেছি মানেই যে পেনটা আমি চুরি করেছি তার প্রমাণ কি? আমি তো আর আইন রক্ষক নই, আপনি যা যা বলতে পারেন আমি তো আর পারি না। বুঝলাম। চলো দেখা যাক। হ্যাঁ দেখাই যাক, চলুন। অরুণাভবাবুর কাছ থেকে নারায়ণের ঠিকানাটা আগেই জেনে নিয়েছিল তিস্তা, তাই রজতবাবুকে নিয়ে সরাসরি সেখানেই গেল। পুলিশ নিয়ে অরুণাভবাবুর বাড়িতে যাওয়াটা ইচ্ছে করেই এড়িয়ে গেল। ভাড়া বাড়ি নারায়ণের, সামনের দিকে বাড়িওয়ালা আর পেছন দিকে নারায়ণ থাকে। বাইরে থেকে ওর গলা পাওয়া গেল, কাউকে বকাবকি করছিল। দরজা খোলাই ছিল। তিস্তা গিয়ে ডাকল, নারায়ণবাবু। কে? বলে ঘুরে তাকিয়ে নারায়ণের কথা বন্ধ হয়ে গেল। ঘরের ভেতরে আর যারা ছিল তারাও চুপ করে গেল। আপনার সঙ্গে কয়েকটা কথা আছে, একলা বলাটাই ভালো। তিস্তার কথা শুনে ঘরে যারা ছিল তারা সকলেই বেরিয়ে গেল। রজত দত্তকে নিয়ে তিস্তা ভেতরে ঢুকল। রজতবাবু প্রথম কথা বললেন, আমার অনেক কাজ, এই পেন চুরির কেসের পেছনে বেশি সময় দেওয়া সম্ভব নয়। শুনুন নারায়ণবাবু, পার্থবাবুর সঙ্গে আপনার যা যা কথা হয়েছে তার পুরো রেকর্ড আমার হাতে এসেছে। আপনি যদি ভালোই ভালোই পেনটা আমাকে হ্যান্ডওভার না করেন তাহলে আপনাকে গাঁজা কেস দিয়ে কদিনের জন্য মামা বাড়ির ভাত খাইয়ে আনবো। চেহারা দেখে তো ভদ্রলোকের ছেলে মনে হয়, সেটা সহ্য হবে তো? বাড়ির লোকজনের অসম্মানের কথাটাও মাথায় রাখবেন। তাছাড়া মামা বাড়ি থেকে ফিরে এলে কাজ আর মাথার ওপর থেকে ছাদ চলে যাওয়ার একটা ভয় আছে। আমাকে ঢুকতে দেখে আপনার বাড়িওয়ালা প্রতিবেশীরা অনেকেই বেশ কৌতূহলী হয়ে পড়েছে দেখলাম। নারায়ণের মুখটা সাদা হয়ে গেল। পার্থবাবু আমাকে 1 লাখ দেবে বলেছিল। আমার একটা ছোট ব্যবসা ছিল, করোনার পর বন্ধ হয়ে গেছে। এখন দোকানে দোকানে মাল সাপ্লাই করি। অরুণাভবাবুর সামান্য কাজ, তাই বা কদিন। তাই ভেবেছিলাম টাকাটা পেলে নিজের একটা ব্যবসা দেব। লোভে পড়ে পার্থবাবুর সঙ্গে যোগাযোগ করে ফেলেছিলাম স্যার। আমাকে এবার মতো মাফ করে দিন। পেনটা পেলে ব্যাপারটা ভেবে দেখব। সেটা কোথায়? পেন তো আমি পাইনি স্যার। আমি সত্যি জানি না পেন কোথায়। তিস্তা স্থির দৃষ্টিতে নারায়ণের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি সেদিন পেছনের দরজা দিয়ে অরুণাভবাবুর বাড়িতে ঢুকেছিলেন, কারণ আপনি দেখেছিলেন স্যার সামনের দরজায় দাঁড়িয়ে কথা বলছেন। আপনি সেই সুযোগে স্যারের ঘরে কাপ ডিশ নেওয়ার ছুতোয় ঢুকলেন এবং ঢুকে দেখলেন টেবিলে পেনের বাক্সটা পড়ে আছে। আপনি পেনটা নিলেন এবং চটপট কাপ ডিশ নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। কিন্তু তাতে তো শেষ রক্ষা হয়নি, কারণ আপনাকে সেই সময় একজন দেখে ফেলেছিল। আপনি সেটা জানেন না, কিন্তু আমি জেনেছি। পেনটা তো আপনি পার্থবাবুকে দেননি, তাহলে ওটা এখন কোথায় নারায়ণবাবু?
আপনি আপনি যা বললেন সব সত্যি ম্যাডাম। হ্যাঁ, আমি স্বীকার করছি, বাক্স আমিই খুলেছিলাম, কিন্তু পেন তাতে ছিল না। স্যার পেনটা সঙ্গে নিয়ে বেরিয়েছেন ভেবে আমি তাড়াতাড়ি বেরিয়ে এলাম। ও মানে আটঘাট বেঁধেই এসেছিলেন, পেনটা পেলে আবার পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতেন, কেউ দেখতেও পেত না আর সন্দেহও করতো না, তাই না? তিস্তার কথা শুনে নারায়ণ মাথা নিচু করে রইল। শুনুন নারায়ণ, মাথার চুল আমার এমনি এমনি পাকেনি, আর প্রমোশনটাও কেউ মুখ দেখে দেয়নি। আপনার কথা যে সত্যি সেটা প্রমাণের দায়িত্ব কিন্তু আপনারই। আমি আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে সিদ্ধান্ত বদল করলে এই ম্যাডামকে ফোন করে জানাবেন। আর কোনো মতেই যে এখন বাড়ি ছেড়ে কোথাও যাওয়া যাবে না সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। হতভম্ব নারায়ণের সামনে দিয়ে ওরা বেরিয়ে এলো। ফেরার পথে রজত দত্ত বললেন, এবার কি পার্থকে ক্রস চেকিং? এটা করলে আমি আপনি দুজনেই ঝামেলায় পড়ব। ওরা ইনফ্লুয়েন্সিয়াল, সঙ্গে সঙ্গে কোর্টে যাবে, বলবে ভয়েস রেকর্ডিংটা এআই দিয়ে বানানো, মামলাও ঝুলতে থাকবে আর আমরাও ঝুলব। আমি বরং আজ রাতে আবার গোড়া থেকে বিষয়টা নিয়ে একটু ভাবি, অন্য রকমভাবে যুক্তিগুলোকে একটু সাজিয়ে দেখি। পরবর্তী পদক্ষেপ আমি আপনাকে কাল জানাবো। ঠিক আছে, প্রয়োজন হলে বলো। পরদিন একটু বেলার দিকে ঝুমের কলেজের সামনে গিয়ে ওকে মেসেজ করলো তিস্তা। হাই, আমি তিস্তা বলছি, কাল তোমাদের বাড়িতে গেছিলাম, একবার বাইরে আসবে? আমি ক্লাসে আছি। ওকে, আমি অপেক্ষা করছি, ক্লাস শেষ হলে এসো। কি দরকার? তোমার দাদুকে একটা জিনিস পাঠানোর আছে, তোমাকে দেব, তুমি বাড়িতে গিয়ে দাদুকে দেবে। ঠিক আছে, আসছি আমি। মিনিট 10 মধ্যে বেরিয়ে এলো ঝুম। তিস্তা গাড়িতে বসে হাত নেড়ে ডাকলো ওকে। ও গাড়ির কাছে এসে বলল, কই দিন, তুমি উঠে এসো, 5 মিনিট দূরেই আমাদের পত্রিকার অফিস, ওখান থেকে তুলে নিয়ে তোমাকে দিয়ে দেব। জিনিসটা নিয়েই তো আমার কাছে আসতে পারতেন। বিরক্তি ঝরে পড়ল ঝুমের গলায়। সেটাই করতে চেয়েছিলাম ঝুম, কিন্তু ওরা বললো প্রিন্ট আউট বেরোচ্ছে, একটু ঘুরে আসতে, তাই আরেকটা কাজ সারতে এখানে এসেছিলাম। ঝুম উঠে বসলো গাড়িতে। আমি তোমাকে নামিয়ে দিয়ে যাব, চিন্তা নেই। কিছুক্ষণ দুজনের কেউই কথা বলেনি। 10 মিনিট পেরিয়ে যাবার পর উদ্বিগ্ন গলায় ঝুম বলল, আপনি যে বললেন 5 মিনিট ধরে অফিস, 10 মিনিট তো পেরিয়ে গেল, আমায় ফিরিয়ে দিন, ক্লাস আছে। একটা গোটা জীবন নষ্ট হওয়ার চেয়ে একটা ক্লাস নষ্ট হওয়াটা অনেকটাই বেশি ভালো না রুমঝু? মানেটা খুবই সহজ। তুমি জানো না, তোমার দাদুর পেনের বাক্সটা আমি নিয়ে গিয়ে ফরেন্সিক পরীক্ষা করাতে দিয়েছি। সেখানে যে ফিঙ্গারপ্রিন্টটা পাওয়া গেছে সেটা যদি তোমার সাথে মিলে যায়, তাহলে তুমি কি বাড়িতে মুখ দেখাতে পারবে? তাছাড়া পুলিশও তোমাকে গ্রেপ্তার করবে, তাহলে তো গোটা জীবনটাই নষ্ট, তাই নয় কি? আপনি কি আমাকে ভয় দেখানোর জন্য মিথ্যা কথা বলে ডেকে এনেছেন? না ঝুম, আমি তোমাকে সতর্ক করার জন্য এসেছি। বড় দিদি হিসেবে আমি তোমাকে আরও একটা সুযোগ দিতে চাই। ভুল তো মানুষ মাত্রই করে, তুমিও করে ফেলেছ। এবার জিনিসটা আমাকে ফেরত দিয়ে দাও, আমি ম্যানেজ করে নেব, কেউ কিচ্ছু বলবে না তোমায়। তিস্তার গলায় স্নেহের স্পর্শ ছিল, আর তাতেই কাজ হলো। কান্নায় ভেঙে পড়ল ঝুম। বলবে না আবার, কেউ আর আমার মুখই দেখবে না। আপনি জানেন না, বাড়িতে কেউই আমাকে ভালোবাসে না। রুমঝুমের কাঁধে হাত ছুঁয়ে তিস্তা বলল, আমি জানি ঝুম, তোমার মনে খুব কষ্ট, তাই তো বড় দিদির মতো তোমার পাশে দাঁড়াতে এসেছি। আমাকে সব কথা খুলে বলো তুমি, দেখবে মনটা হালকা লাগবে। ঝুমকে নিয়ে নিজের বাড়িতে এলো তিস্তা। এ সময় অর্ক থাকে না,
ফাঁকা বাড়িতে মন খুলে কথা বলতে পারবে মেয়েটা। 2 কাপ কফি আর 2টো স্যান্ডউইচ নিয়ে ঝুমের মুখোমুখি বসল তিস্তা। চলো আমরা খেতে খেতে কথা বলি, খাও না। ঝুম, সেদিন যখন শর্মিষ্ঠা ম্যাডাম এসেছিলেন তুমি বই নিতে দাদুর পড়ার ঘরে ঢুকেছিলে, তখনই তোমার চোখে পড়ে টেবিলের ওপর কলমের বাক্সটা রাখা আছে। তোমার মাথায় সেই সময় প্ল্যানটা আসে। তুমি আশেপাশেই ছিলে। তারপর যখন তোমার দাদু গেস্টকে এগিয়ে দিতে দরজা পর্যন্ত যান, তখন তুমি ঘরে ঢুকে বাক্স খুলে কলমটা নিয়ে বেরিয়ে যাও। তোমার পক্ষে কাজটা খুবই সহজ ছিল, কারণ কেউ তোমাকে ওই সময় দেখে ফেললেও কোনো কিছুই বলার ছিল না। তুমি নাতনি হিসেবে দাদুর ঘরে যখন ইচ্ছে যেতেই পারো। তুমি ভেবেছিলে দাদু বাক্সটা না খুলেই আলমারিতে রেখে দেবেন, বোধহয় এরকমই উনি সচরাচর করেন। তাহলে কলমটা যে বাক্সে নেই সেটা কেউ জানতেও পারবে না। যতদিনে ধরা পড়বে কলমটা গায়েব হয়ে গেছে, ততদিনে সবাই আসল দিনটার কথা ভুলে যাবে, আর তোমাকে তো কেউ এমনিতেও সন্দেহ করবে না, তাই তো? মাথা নিচু করে বসেছিল ঝুম। ওভাবেই মাথা ঝাঁকিয়ে বুঝিয়ে দিল, তিস্তা ঠিকই বলেছে। কিন্তু কেন এই কাজ করলে তুমি? আমাকে বলো, আমি কাউকে বলবো না। আমাকে বাড়িতে কেউ ভালোবাসে না, সবাই দাদাকেই ভালোবাসে, মাথায় করে রাখে। দাদা পড়াশোনায় ভালো, আমি কোনো রকমে পাসটুকু করি। বাড়ির যা কিছু সেরা সব দাদার জন্য, আর আমি হলাম ফেলনা। দাদা যেসব জিনিস রিজেক্ট করবে সেগুলো আমি পাবো। আমি পড়াশোনায় ভালো না, দেখতেও ভালো না, আমার যে কি হবে এই নিয়েই সবার চিন্তা। ছোট থেকে এরকম কথা শুনে বড় হয়েছে বলে আমার নিজের মনেও হীনমন্যতা জন্মে গেছে। আমি নিজেও ভাবি যে আমি একদম ফালতু, আমার দ্বারা কোনো দিন কিচ্ছু হবে না। এরকম অবস্থায় রিজুর সঙ্গে বন্ধুত্ব হলো আমার। রিজু আমাকে ভীষণ ভালোবাসে, ও আমার জীবনটাকে একদম বদলে দিয়েছে। ওর জন্য আমি বেঁচে থাকার অর্থ খুঁজে পেয়েছি। আমি ওকে ভীষণ ভালোবাসি, নিজের চাইতেও বেশি ভালোবাসি। তিস্তা নিজের প্রশ্নের জবাব না পেলেও ওকে বলে যেতে দিচ্ছিল, ওর ভেতরের আবেগকে মুক্তি দিতে সময় দিচ্ছিল। তিস্তা জানে বলতে যখন শুরু করেছে ঝুম, তখন সবই বলবে একে একে। ঝুম আবার বলতে শুরু করলো, কলমটা দাদুর, মানে দাদুর অবর্তমানে ওটার মালিক হবে বাবা, আর বাবা অবশ্যই সেটা তার প্রিয় ছেলেকেই দেবে। শুধু দেবে না, সঙ্গে আমাকে বলবেও, তুই তো মূর্খ, তোর হাতে কি এই কলম মানায়? যার হাতে মানায় তাকেই দেওয়া ভালো। পরিবারের ভালো জিনিসের কিছু তো আমারও প্রাপ্য তিস্তাদি। আমার খুব ইচ্ছে এমন সুন্দর একটা কলম আমার সবচাইতে প্রিয় মানুষটাকে উপহার দিই। রিজু ভালো কবিতা লেখে, নিশ্চয়ই একদিন ওর অনেক নাম ডাক হবে। এই কলম তখন ওর হাতেই মানাবে। কলমটা কি তুমি ওকে দিয়ে দিয়েছো? না, সামনের সপ্তাহে রিজুর জন্মদিন, তখন ওকে সারপ্রাইজ দেব ভেবেছিলাম। কলমটা কোথায় রেখেছো? বাড়িতেই? তিস্তার কথা শুনে ঝুম ওর বইয়ের ব্যাগ থেকে বার করে আনলো একটা অতি সাধারণ পেন ব্যাগ। তার চেন খুলে বার করে আনলো সেই কলমটা, যেটা বহু কলম সংগ্রাহকের স্বপ্নের কলম। তিস্তার হাতে কলমটা তুলে দিল ঝুম। ঢাকনিতে বসানো হিরেটাতে আলো পড়ে সেই আলো চারদিকে ঠিকরাতে লাগল। কলমটা যে আসল সে ব্যাপারে আর কোনো সন্দেহ রইল না তিস্তার। সেদিন সন্ধ্যায় অরুণাভ সেনের কাছে সময় চেয়ে নিয়েছিল তিস্তা। জানিয়েছিল, হ্যালো, আপনার কলম আপাতত আমার হেফাজতে, কিভাবে পেলাম সেসব কথা সাক্ষাতে বলবো। সন্ধ্যাবেলা অরুণাভবাবুর বাড়িতে গিয়ে ওর স্টাডিতে বসল দুজনে। তিস্তা বলল, স্যার প্লিজ দরজাটা বন্ধ করে দিন, কারণ আমি চাই না আমার আপনার মধ্যে এখন যে কথাগুলো হবে সেগুলো বাড়ির অন্য কেউ জানুক। অরুণাভবাবু তাই করলেন। তিস্তা
বলতে শুরু করলো। ওকে, আপনি যা বলেছিলেন তাতে সন্দেহটা প্রাথমিকভাবে শর্মিষ্ঠা ম্যামের ওপরেই পড়ে। ওকে দেখানোর পরেই পেনটা গায়েব হয়ে যায়, তাছাড়া পেনটা নেওয়ার যথেষ্ট সুযোগও ওর ছিল। তাই আমি যখন শর্মিষ্ঠা ম্যামের সঙ্গে দেখা করি এবং উনি আমাকে বলেন ওই একই মডেলের পেন ওর সংগ্রহেও আছে, শুনে আমার মনে সন্দেহটা আরও জোরালো হয়। মনে হয় চুরি করা পেনটা জাস্টিফাই করার জন্য আগে থেকে ভূমিকা করে রাখছেন। কিন্তু উনি পেনটা দেখানোর পরে আমার ভুল ভেঙে গেল। আপনার কলমটার একটা ছবি আমি শিল্পীদের কাছ থেকে পেয়েছিলাম। সেটা জুম করে দেখতে গিয়ে আমার চোখে পড়েছিল পেনের হাতলে AS অক্ষর দুটো খোদাই করা আছে। সম্ভবত আপনার জ্যাঠামশাই করিয়েছিলেন। অমল সেন মানে জ্যাঠামশাইয়ের নাম? হ্যাঁ, ছিল বটে, আপনাকে বলতে মনে ছিল না কথাটা। এত ছোট করে লেখা যে খুঁটিয়ে না দেখলে চোখে পড়বে না। এইটা আমাকে খুব হেল্প করেছে। ভালো করে দেখেও ম্যামের কলমে কোনো নাম আমি দেখতে পাইনি, বা নাম তুলে ফেললে যে ক্ষতচিহ্ন থাকার কথা তাও দেখতে পাইনি। তবে কলমটা চুরি করে বিক্রি করে দিলে ধরাটা খুব একটা সহজ হতো না। তবে এমন একটা জিনিস বিক্রির জন্য একদিনের মধ্যে খরিদ্দার জোগাড় করাটাও সম্ভব নয়। অতএব শর্মিষ্ঠা ম্যামের মতো একজন মহিলাকে সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পেরে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। এরপর আমি আপনার বাড়ির সবাইকে একটু নেড়েচেড়ে দেখলাম। কলম চোর খুঁজতে গিয়ে পেলাম আরও 2 জন অপরাধীকে। আপনার স্ত্রীকে দেখাশোনা করে যে মেয়েটি, তাকে কালি ছাঁটাই করবেন। আর নারায়ণকেও আর রাখাটা ঠিক হবে বলে আমি মনে করি না। এদের অপরাধ প্রবণতা যখন একবার ধরা পড়ে গেছে তখন সাবধান হয়ে যাওয়াটাই ভালো। এরা দুজন মিলে চুরি করেছে? না, দুজনে মিলে নয়, দুজনে আলাদা আলাদাভাবে চুরিটা করতে চেয়েছিল, তবে পারেনি। কারণ ওদের আগেই অন্য কেউ পেনটা সরিয়ে নিয়েছিল। আরও কেউ? কে সে? বিস্ময়ে কথা বেরোতে চায় না অরুণাভবাবুর মুখ থেকে। আপনার নাতনি ঝুম সেই কাজ করেছে? নামটা শুনে অবিশ্বাস্য মনে হলো অরুণাভবাবুর। উত্তেজনায় তার মুখ লাল হয়ে উঠল। উত্তেজিত হবেন না স্যার, এই ব্যাপারটা নিয়েই আমি আলোচনা করতে চাই। যদিও কাজটা ঝুম করেছে, তবে রত্না আর নারায়ণও কিন্তু সমান অপরাধী। তারাও চুরিটা করতে এসেছিল। সেদিক থেকে দেখতে গেলে ঝুম আপনার কলমটাকে রক্ষা করেছে বলা চলে। নইলে কোথায় যে ওটা বিক্রি হয়ে যেত, হয়তো সোনা আর হীরের লোভে কলমটাকে ইতিমধ্যে নষ্টও করে ফেলা হতো। দেখুন স্যার, ঝুমের নামটা শোনা মাত্র আপনি প্রচণ্ড বিস্মিত হলেন। মানে ওর কথা একবারের জন্য আপনার মাথাতেও আসেনি। অথচ ভেবে দেখুন, পেনটা যখন টেবিলে পড়েছিল তখন এ বাড়ির মধ্যে একমাত্র ওই সেটা দেখেছিল। আসলে এ বাড়িতে ঝুমের অস্তিত্বটা কেউ ধর্তব্যের মধ্যেই আনে না, আর এখান থেকেই সমস্যার সৃষ্টি। তিস্তা একটু থামল, দেখল অরুণাভবাবুর চোখে মুখে বিস্ময়। আপনি তো একজন লেখক স্যার, মানুষের মনস্তত্ত্ব আমার চাইতে ভালো বোঝেন। একটা বাচ্চা যদি নিজেকে নেগলেক্টেড হিসাবে দেখে বড় হয়, তার মনস্তত্ত্ব অন্যরকম হয়, সে হীনমন্যতায় ভোগে। এই অবস্থায় যদি সে কোথাও সামান্যতম ভালোবাসা পায়, গুরুত্ব পায়, তাহলে সেটাকেই আঁকড়ে ধরে। ঝুমেরও সেটাই হয়েছে। ও বিশ্বাস করে এ বাড়িতে কেউই ওকে ভালোবাসে না। ও একটা বাতিল জিনিসের মতোই বেঁচে আছে। এরকম পরিস্থিতিতে একটি ছেলের সঙ্গে ওর প্রেমের সম্পর্ক হয়েছে। ওই ছেলেটাই এখন ওর পৃথিবী। আর তাই ওকে এই কলমটার মতো একটা দামি উপহার দেওয়ার লোভ ও সেই মুহূর্তে সামলাতে পারেনি। অরুণাভবাবু তিস্তার মুখের দিকে তাকিয়ে রইলেন। এই মুহূর্তে কি করা উচিত বুঝতে পারছিলেন না। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে তিস্তাই সাহায্য করল ওকে। আমার একটা অনুরোধ আছে স্যার। আমি চলে যাওয়ার পর আপনি বাড়ির সকলকে এই ঘরে ডাকুন। সকলের সামনে বলুন কলমটা আপনি ফিরে পেয়েছেন, আর সেটা খুঁজে বার করে দিয়েছে ঝুম। আপনি সকলের সামনে ওর প্রশংসা করুন, ওকে আদর করুন,
এতে ও হীনমন্যতা কাটিয়ে উঠবে। পরিবারের গুরুত্ব পেলে ওর আত্মমর্যাদাটাও অনেকটা বাড়বে। ও তো বাচ্চা মেয়ে, যদি অপরাধ প্রবণতা কিছু ওর মনে জন্মেও থাকে, সকলের ভালোবাসা পেলে সেটা থেকে বেরিয়ে আসতে পারবে। হ্যান্ডব্যাগ থেকে পেনটা বার করে অরুণাভবাবুর হাতে তুলে দিল তিস্তা। বলল, আমার কাজ শেষ, এবার তাহলে আসি। তিস্তা দেখল অরুণাভবাবুর চোখ জলে ভরা। ধরা গলায় তিনি বললেন, তুমি আমার চোখ খুলে দিয়েছ মা। আমি অন্যের মনস্তত্ত্ব নিয়ে কাঁটাছেঁড়া করি বটে, কিন্তু নিজের নাতনিকে নিয়ে তলিয়ে ভাবিনি কখনো। অনেক ধন্যবাদ। তোমার কাজের মূল্য টাকা দিয়ে মেটানো যায় না আমি জানি, তবুও তোমাকে কত পারিশ্রমিক দেবো একটু যদি বলো আমায়। একটু বেশি চাইব। যা চাইব দেবেন তো? নিশ্চয়ই, তুমি বলেই দেখো না। তাহলে আজই আপনি পরিবারের সকলের সামনে ঘোষণা করে দিন, এই কলমের উত্তরাধিকারী হবে রুমঝুম সেন। হ্যাঁ, তোমার কথা শোনার পর আমি এটাই ভেবেছিলাম ঝুমের বিয়েতে এই কলমটা ওকে যৌতুকে দেব। বেশ, তুমি যখন বলছো আমি কথাটা আজই সকলের সামনে বলে দেব। কিন্তু তাই বলে তোমাকে তো আর খালি হাতে ফেরাতে পারি না। আর তোমাকে কি দেব বলো একটু। স্যার, আপনি প্রতিদিন যে কলমটা দিয়ে লেখেন সেটা আমাকে দেবেন, যেটা দিয়ে আপনি এমন অসাধারণ সব সৃষ্টি করে চলেছেন। ওটাই আমার জন্য সর্বশ্রেষ্ঠ উপহার। অরুণাভ সেন লেখার টেবিল থেকে তুলে আনলেন তার প্রতিদিনের লেখার সঙ্গী কালো সোনালি ঝর্ণা কলমটা। ওটা তিস্তার হাতে তুলে দিয়ে বললেন, সবসময় পেন কিন্তু পেইন নয়, হ্যাঁ কি বলো? সত্যিই তাই। FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন নন্দিনী নাগের লেখা তিস্তার গোয়েন্দা কাহিনী কলম মানে পেন। গল্পের কথক রাজীব, তিস্তার ভূমিকায় অপরূপা, অরুণাভ সেন অর্পণ, সৌরভ অরিজিৎ, ঝুম দেবারতী, শর্মিষ্ঠা মহুয়া ব্যানার্জি, শিল্পী মহুয়া দাস, সবিতা মাসি গোপা, রত্না দেবলীনা, অর্ক অনির্বাণ, শুভদীপ উজ্জ্বল, ঝুমের বয়ফ্রেন্ড আত্রেয়, রজত সোমক, তিমির অমরজিৎ, নারায়ণ কল্পলাল ও আয়া সেন্টারের ম্যানেজার রিয়া। গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প। শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।